হ্যালো, আমাকে শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা। আহ, আজকে আমরা যেটা শুরু করছি, দুদিন লাগবে। খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ এখান থেকে আহ, এখানে যেভাবে বোর্ডের জন্য পড়া হয়েছে তার চাইতে কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা একটা পার্ট, কারণ রেডক্স রিয়াকশানে আমরা জেনারেলি একটু ডিটেলে আমি বলি কয়েকটা কথা। সেটা হচ্ছে যে রেডক্স রিয়াকশানে যেটা আমরা জেনারেলি বোর্ডসের জন্য পড়ে থাকি সেটা হচ্ছে যে একটা রেডক্স রিয়াকশান বা অক্সিডেশন রিডাকশান যে হয়, সেই অক্সিডেশন রিডাকশান রিয়াকশানের আমরা কি করি না, অক্সিডেশন রিডাকশান রিয়াকশানের কিভাবে অক্সিডেশন রিডাকশান হচ্ছে সেটাকে ক্যারেক্টারাইজ করি। মানে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে কিনা, ইলেকট্রন নাম্বার চেঞ্জ হচ্ছে কিনা, এরকম সমস্ত জিনিসপত্রগুলো পড়ি, ব্যালেন্স করি, এই সমস্ত পড়ি। কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট এখানে আমরা কিন্তু বোর্ডসের জন্য পড়ি না। সেটা হচ্ছে যে কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্স অ্যান্ড এন ফ্যাক্টর, যেটা কিনা আমাদের সিলেবাসে রয়েছে। এন ফ্যাক্টর মানে আমি যদি প্রথমেই এই চ্যাপ্টারটার সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট বলি, সেটা হচ্ছে এন ফ্যাক্টর এটা কি এবং এর উপরে কি কি বিষয় ডিপেন্ডেন্ট, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা এখানে ডিসকাস করব, যেটা একটু অন্যরকম। এবং এন ফ্যাক্টরের উপরে বিভিন্ন বই আমি অনেক পড়েছি, কিন্তু সব বই, কোনো বইতেই কিন্তু সমস্ত কিছু সম্পূর্ণভাবে লেখা নেই। যা নিটের কোশ্চেনে থাকে তা সম্পূর্ণভাবে কভার করা নেই। হয়তো কিছু কিছু রিয়াকশনের এন ফ্যাক্টর বের করতে দিয়েছে, ইত্যাদি করেছে, কিন্তু অনেক রকমের টাইপের হতে পারে যেগুলো নিয়ে অ্যানালিসিস করার দরকার আছে, এবং এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা আমি এ নিয়ে স্টাডি করেছি, এটা সেটা বলবো, পিডিএফও পাঠিয়ে দেবো, সমস্ত কিছুই করবো। তো চল আমরা রেডক্স রিয়াকশনের যেটা কমন ব্যাপার স্যাপার সেগুলো কিছু কিছু নিয়ে আলোচনা করছি, প্লাস ডিটেলে যাচ্ছি, এন ফ্যাক্টর ফ্যাক্টর এইসব জিনিস নিয়ে আলোচনা করছি। তো প্রথমেই যেটা বলার কথা সেটা হচ্ছে যে আমরা যে ওল্ড কনসেপ্ট, যে আমাদের যে পুরানো কনসেপ্ট, সেই পুরানো কনসেপ্টের মধ্যে অক্সিজেন অ্যাড হওয়া, হাইড্রোজেন রিমুভাল হওয়া, এইসবের চাইতে আমরা অক্সিডেশনকে মোটামুটি এই জায়গাটা থেকে চলে এলাম যে অ্যাডিশন অফ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যাড করা মানেই হচ্ছে অক্সিডেশন, হোয়ারাজ ইলেকট্রো পজিটিভ এলিমেন্টের রিমুভাল মানেই হচ্ছে সেখানে অক্সিডেশন। তো আমরা এই জায়গাটা থেকে শুরু করলাম। কেন শুরু করলাম সেটার পিছনে কারণ আছে। ধর আমি বললাম যে বোরনের সাথে কার্বনের রিয়াকশন হলো, তো বোরন কার্বাইড তৈরি হলো। এটা বোরনের কি হয়েছে, অক্সিডেশন হয়েছে না রিডাকশন হয়েছে? তো এই ব্যাপারটা ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে যে বোরনের সাথে এই যত তার সাবসিকুয়েন্ট যে এলিমেন্টটা অ্যাড হবে তখনই হবে অক্সিডেশন। তো এই রিয়াকশনটায় বোরনের অক্সিডেশন হয়েছে, কারণ বোরনের চাইতে বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে কার্বন, কার্বনের চাইতে নাইট্রোজেন, নাইট্রোজেনের চাইতে অক্সিজেন, অক্সিজেনের চাইতে ফ্লুরিন। তো বোরনের হয়েছে অক্সিডেশন আর কার্বনের হয়েছে কি না রিডাকশন। তো এরকম ধরনের অনেক এলিমেন্টাল কেস রয়েছে, যে এলিমেন্টাল কেসগুলো কিন্তু আমাদের এখানে দরকার লাগবে। তো প্রথমে এই কথাটা বললাম, রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, যেরকম আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে আছে ইথেন মানে CH3CH3, তার থেকে ইথিন তৈরি করছি C2H4 প্লাস হাইড্রোজেন। তো হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, এখান থেকে হাইড্রোজেন রিমুভাল হয়েছে, তো এটাও কিন্তু
ইথেন থেকে যে এই কম্পাউন্ডটা তৈরি হয়েছে এটা কিন্তু অক্সিডেশন হয়েছে। তো আমরা এভাবে অক্সিডেশনের যে ওল্ড কনসেপ্ট যেটা সেটা নিয়ে বললাম, কিন্তু আমাদের সব থেকে বেশি করে যেটা দরকার সেটা হচ্ছে কি না ইলেকট্রনিক কনসেপ্ট। ইলেকট্রনিক কনসেপ্ট মানে কি, মানে হচ্ছে অ্যাডিশন অফ ইলেকট্রন, যেটা সবসময় আমরা বলি যে অ্যাডিশন অফ ইলেকট্রন প্লাস ইলেকট্রন মানে হচ্ছে রিডাকশন, আর মাইনাস অফ ইলেকট্রন মানে হচ্ছে অক্সিডেশন। তো এইটা আমরা সবসময় মনে রাখবো। তো এটা সোজা ব্যাপার, সবাই জানিস। তো আমি বেশ কয়েকটা রিয়াকশন দেখাচ্ছি, সেই রিয়াকশন থেকে কিন্তু তোকে দেখে বলতে হবে যে সেটা অক্সিডেশন হচ্ছে না রিডাকশন হচ্ছে। এ বি সি ডি ই এফ এরকম কয়েকটা রিয়াকশন দেখাচ্ছি। কার্বনের সাথে অক্সিজেন রিয়াকশন করে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড থেকে C3O2, Fe2O3 থেকে Fe3O4, K2MnO4 থেকে KMnO4 এবং H2 থেকে NaH এবং C2H2 থেকে C2H4। তো দেখ প্রথমটা কিন্তু আমরা প্রথম যে রিয়াকশনটা এখানে আমরা দেখাচ্ছি, যে রিয়াকশনটাতে বোঝাই যাচ্ছে যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেন অ্যাড হয়েছে। তো এটা অবভিয়াসলি কিন্তু এটা অক্সিডেশন, এটা নিয়ে কোনো কথা হবে। সেকেন্ড রিয়াকশনটাতে দেখ যে কি হয়েছে না, এখানে কার্বন ছিল, এই জায়গাটা কার্বন ছিল, কার্বন থেকে আরো একটু কার্বন জুড়েছে, তাহলে অক্সিজেনের চাইতে কার্বন ইলেকট্রোপজিটিভ। তো অক্সিজেন এখানে দুটোই ছিল, এখানে দুটো রয়েছে, তাহলে এখানে যদি কার্বন জুড়ে থাকে তাহলে এখানে তাহলে এটা অবভিয়াসলি কি হবে, অবভিয়াসলি এটা রিডাকশন হবে, এই রিয়াকশনটা রিডাকশন হবে। এখন সি রিয়াকশনটা কি হয়েছে, এটা অক্সিডেশন না রিডাকশন? রিয়াকশন কে বলবি আমাকে বল, যে Fe2O3 এই রিয়াকশনটা এটা অক্সিডেশন না রিডাকশন রিয়াকশন আমাকে বল। Fe2O3 এটা অক্সিডেশন না রিডাকশন? দেখ আমরা এখনো ইলেকট্রনিক কনসেপ্টে ডিটেলে আমরা যাইনি, আমরা শুধু আমাদের নর্মাল যে আমাদের অক্সিজেন অ্যাড হয় তার বেসিসেই যদি আমি বলি, তাহলে আমি এখানে বলতে চাইছি অক্সিডেশন। আচ্ছা আচ্ছা, ও বলছে যে অক্সিডেশন। আচ্ছা আমি একটা কথা বলছি, এখানে এখানে আয়রন একটু তো ভাবতে হবে। তো আয়রন কিন্তু দুটো আছে, তার সাথে অক্সিজেন কিন্তু তিনটে রয়েছে। তো আয়রনের সাথে অক্সিজেন কতটা রয়েছে সেটা আমি যদি দেখি, তাহলে দুটো আয়রনের সাথে তিনটে অক্সিজেন, একটা আয়রনের সাথে তাহলে 1.5টা অক্সিজেন, তিনটের সাথে কিন্তু 1.5 ইন্টু 3 মানে হচ্ছে 4.5। তো পরিষ্কার তুই বুঝতে পারছিস যে তিনটে অক্সিজেনের সাথে 4.5 অক্সিজেন থাকার কথা। তার মানে অক্সিজেন কিন্তু তিনটে থেকে 4 আছে, মানে অক্সিজেন কম আছে। অক্সিজেন যা থাকার কথা তার চাইতে কিন্তু এখানে অক্সিজেন কিন্তু লেস আছে, বোঝাই যাচ্ছে। কারণ অক্সিজেন এখানে কিন্তু কনসেপ্ট একটু জোরদার করতে হবে, কারণ আমি প্রথম থেকে বলছি যে আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু একটু ডিফিকাল্ট, কিন্তু নিটের জন্য খুব দরকারি চ্যাপ্টার। তো এখানে আমরা পরিষ্কার কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দুটো আয়রনের সাথে তিনটে অক্সিজেন আর তিনটে আয়রনের সাথে চারটে অক্সিজেন, অবভিয়াসলি কিন্তু তিনটে আয়রনের সাথে অক্সিজেন কম আছে, মানে অক্সিজেন এখানে কমেছে, অক্সিজেন এখানে কমেছে। এবং অক্সিজেন যদি কমে যায় তাহলে সেটা কিন্তু রিডাকশন। এই প্রসেসটা কিন্তু রিডাকশন, যেটা আমরা সিতে যে রিয়াকশনটার কথা বলছি এটা কিন্তু একটা রিডাকশন প্রসেস। তো এভাবে ব্যাপারটাকে কেয়ারফুলি দেখতে হবে। K2MnO4 থেকে KMnO4 এটা কিন্তু অবভিয়াসলি পটাশিয়াম একটা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, সেটা কমে যাচ্ছে এবং সেটা কিন্তু অক্সিডেশন। হাইড্রোজেন থেকে সোডিয়াম হাইড্রাইড হচ্ছে এবং এটা কিন্তু সোডিয়াম ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট অ্যাড হচ্ছে, রিডাকশন।
এবং C2H2 থেকে C2H4 হচ্ছে, তো হাইড্রোজেন এখানে অ্যাড হচ্ছে, অবভিয়াসলি এখানে রিডাকশন। তো এই জিনিসগুলো কিন্তু একটু ছোট ছোট জিনিস, কিন্তু এটা একটু কেয়ারফুলি সব জায়গাটা ভাবতে হবে। আমি এখানে লিখেও দিয়েছি যে Fe2O3 থেকে Fe3O4 যখন যাচ্ছে তখন কিন্তু 1.5 অক্সিজেন 4.5 অক্সিজেন হওয়ার কথা, কিন্তু রাইট হ্যান্ড সাইডে এটা 4 আছে, তার মানে পার্সেন্টেজ অফ অক্সিজেন, এখানে আমরা পার্সেন্টেজ অফ অক্সিজেন ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে এই ব্যাপারটা কিন্তু এখন দেখার প্রয়োজন পড়ে যাচ্ছে। আচ্ছা, এবারে ওল্ড কনসেপ্টে আমাদের রিডাকশন সম্পর্কে কি বলা ছিল না, রিডাকশন সম্পর্কে যেটা বলা ছিল সেটা হচ্ছে অ্যাডিশন অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। আর যেমন কার্বন আর হাইড্রোজেন রিয়াকশন করে যদি মিথেন হয়, তাহলে এটা কিন্তু কার্বনের কিন্তু বুঝতে হবে যে রিডাকশন হচ্ছে। আবার একই রকম ভাবে যদি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের রিমুভাল হয়, যেরকম এক্ষুনি আমরা এক্সাম্পল দিলাম যে Fe2O3 থেকে Fe3O4 ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেন কিন্তু এখানে কমেছে, যদিও দেখাচ্ছে এখানে অক্সিজেন 3টে এখানে 4টে, কিন্তু অ্যাকচুয়ালি কমেছে, কারণ আয়রনও এখানে বেড়েছে, তো অ্যাকচুয়ালি এখানে কমেছে। সেই ব্যাপারটাও কিন্তু আমরা এখানে এক্সাম্পলের মধ্যে দিলাম যে রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টই এখানে হয়েছে। তো এইভাবে আমরা এগোচ্ছি। এবারে দেখ যে এখানে বেশ কয়েকটা রিয়াকশন আমরা দিয়েছি, Na2O থেকে Na2O2 বা KClO3 থেকে KClO, বা আয়োডিন থেকে ICl3, Br2O3 থেকে KBrO3, বা K4 এফিসিয়েন্সি থেকে K3 এফিসিয়েন্সি। এইগুলো যদি আমি বলি তাহলে প্রথমে Na2O2 এটা কি রিয়াকশন, এটা নিশ্চয়ই অক্সিজেন অ্যাড হয়েছে, তার মানে এটা কিন্তু অক্সিডেশন। KClO3 থেকে KClO মানে এখানে অক্সিজেন কমে গেছে, মানে এখানে কিন্তু রিডাকশন হয়েছে। I2 থেকে ICl3 ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কিন্তু এখানে অ্যাড হয়েছে, তো এটা কিন্তু অক্সিডেশন দেখাচ্ছে। Br2, এটা আমাকে বলবি যে Br2O3 থেকে KBrO3 এটা কি অক্সিডেশন না রিডাকশন, এটা আমি জানতে চাইছি তোদের কাছে যে Br2O3 থেকে KBrO3 এটা অক্সিডেশন না রিডাকশন, বল আমাকে কমেন্ট বক্সে লেখ যে Br2O3 থেকে KBrO3 এটা অক্সিডেশন না রিডাকশন। এটা রিডাকশন বলছি, সবাই কি তাই বলছিস? কেউ বলছে, স্বস্তিকা বলছে অক্সিডেশন, সৃজিতা দেবাদিতা বলছে অক্সিডেশন, সৃজিতা বলছে রিডাকশন। আচ্ছা, আমরা অক্সিজেন আচ্ছা, আরো কেউ কিছু বলছে সেটা নিশ্চয়ই আমি দেখব। কেউ সৌভিক বলছে রিডাকশন, কেউ অক্সিডেশন বলছে, ইত্যাদি বলছে। তো আমি সিম্পল ওয়েতে যাচ্ছি যে অক্সিজেনে যদি আমি পার্সেন্টেজ বের করি, দেখ এগুলো কিন্তু এরকম অনেক জায়গাতেই অসুবিধার সৃষ্টি হতে পারে, কেউ অক্সিডেশন বলছে, কেউ রিডাকশন বলছে, এগুলো খুব একটা কঠিন কোনো ব্যাপার নয়, আসলে আমাদের লাইন অফ অ্যাকশনটা কিন্তু ঠিক করতে হবে। তো অক্সিজেনের পার্সেন্টেজ যদি আমি Br2O3 তে অক্সিজেনের পার্সেন্টেজ যদি তুই বের করিস, তাহলে এখানে কিন্তু 16 × 2 48 আছে, নিচে কিন্তু 80 ইন্টু ব্রোমিন হচ্ছে 80 × 2 প্লাস 48 × 100, কিন্তু KBrO3 সেখানে পার্সেন্টেজ অফ অক্সিজেন সেটা কিন্তু 48 বাই পটাশিয়াম 39 প্লাস ব্রোমিন 80 প্লাস 48 × 100। তো এখন রিডাকশন বলছে এখন অলিভিয়া, রিডাকশন বলছে কেউ, অক্সিডেশন অনেকেই বলছে। তো এখানে যদি আমি অক্সিজেনের পার্সেন্টেজ বের করি,
তাহলে অক্সিজেনের পার্সেন্টেজ দেখ, এইখানে কিন্তু এই 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 প্রথমটাতে যদি তুই অক্সিজেনের পার্সেন্টেজ বের করিস, তাহলে এখানে দেখ ওপরে 48, ওপরে 48 দুটোতেই রয়েছে। এখানে দুটো 80 রয়েছে আর 48 রয়েছে, এখানে 80 রয়েছে, 39 রয়েছে। তার মানে এইখানে KBRO3-তে অক্সিজেনের পার্সেন্টেজটা হাই আছে, পার্সেন্টেজ অফ অক্সিজেন হাই আছে এটাতে। আমি নিশ্চয়ই কথাটা বোঝাতে পারছি। যেখানে একটা 39 ঢুকে রয়েছে, মানে কম জিনিস দিয়ে ডিভাইড হচ্ছে, এখানে যেটা 80 দিয়ে ডিভাইড হয়েছে। তো যেহেতু অক্সিজেনের পার্সেন্টেজটা কিন্তু এখান থেকে এখানে কিন্তু অক্সিজেনের পার্সেন্টেজটা বেড়েছে, অক্সিজেনের পার্সেন্টেজ বেড়ে গেলে এটা অক্সিডেশনই হওয়া উচিত, এটা কিন্তু রিডাকশন হওয়া উচিত নয়, এটা অক্সিডেশনই হওয়া উচিত। তো এভাবে ব্যাপারটা দেখতে হবে, অক্সিজেনের পার্সেন্টেজ দেখতে হবে। অনেক জায়গাতেই কিন্তু এভাবে কোশ্চেন দেয়, কিন্তু আমরা বুঝতে ভুল করি। তো আমি ইজিয়েস্ট টেকনিক বলছি, বুকিশ নলেজে হবে না, তোকে কিন্তু চিন্তা ভাবনা করে ব্যাপারগুলো বুঝতে হবে। তো বইতে কি লেখা আছে না লেখা আছে সেগুলো নিয়ে অত মাথা ঘামালে হবে না, রাদার কারেক্টলি ছোট ছোট জিনিসগুলো নিয়ে ভাবতে হবে। তো K4 এফিসিয়েন্ট 6 থেকে K3 এফিসিয়েন্ট 6 এটাতে যদি যাই, তাহলে এখানে কিন্তু পটাশিয়াম কিন্তু 4টে আছে, পটাশিয়াম ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট কিন্তু কমে যাচ্ছে, K4 থেকে K3 হচ্ছে, তাহলে এটা কিন্তু অবশ্যই অক্সিডেশনই হচ্ছে। এখন আমি CaCO3 থেকে CaO প্লাস CO2 এটাতে কি হয়েছে আমি এটাই জানতে চাইছি, যে এটা কি অক্সিডেশন না রিয়াকশন এটা বললাম। এফটা আমাকে বল। এফটা বলছে অক্সিডেশন, শ্রীযুক্তা বলছে অক্সিডেশন, স্বস্তিকা বলছে রিডাকশন, রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট এসব বলছে, রিডাকশন বলছে। এবার দিদা বাহ ভালো বলছে সবাই। আচ্ছা, অনেকে অনেক কিছু বলছে, কিন্তু এই যে রিয়াকশনটা কিন্তু এটা কোনো রেডক্স রিয়াকশন নয়, নট এ রেডক্স রিয়াকশন, এটা কিন্তু ডিকম্পোজিশন, সিম্পল ডিকম্পোজিশন রিয়াকশন। এখানে কিন্তু কোনো অক্সিডাইজিং এজেন্ট, কোনো রিডিউসিং এজেন্ট নেই, কোনো অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট এটাতে নেই। তাই এটা কিন্তু কোনো অক্সিডেশন রিয়াকশন নয়, তাই এখানে কিন্তু ওসব কিছু বলা যাবে না। এখানে নাইদার অক্সিডেশন নর রিডাকশন এটা হয়েছে। পরবর্তীকালে তুই যখন অক্সিডেশন নাম্বার বের করা দেখাবো, তাতে তুই দেখতে পাবি যে ক্যালসিয়াম এখানে +2, এখানে +2, এখানে কার্বন +4, এখানে কার্বন +4, এখানে অক্সিজেন -2, এখানে -2, এই সমস্তগুলো থাকবে। তো ন্যাচারালি এটা কিন্তু কোনো অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়নি, অক্সিজেনের নাম্বার ওভারঅল কোনো চেঞ্জ হয়নি। আমি ওভারঅল রিয়াকশানে বলেছিলাম, আমি কিন্তু এটা ডিকম্পোজিশন রিয়াকশন, এটাতে কোনো অক্সিডেশন রিডাকশন কিছু হয়নি, কোনো কিছু নেই। তো যাকে এরকম হতেই পারে। তো আমরা এবারে যে বিষয়টা চলে আসছি সেটা হচ্ছে যে এটা বললাম, এবারে এটা তো বলেছি KBRO3 কথা। আচ্ছা, এবারে হচ্ছে ইলেকট্রন দিয়ে আমরা অক্সিডেশন রিডাকশন বলবো। যদি ইলেকট্রন লেফট হ্যান্ড সাইডে অ্যাড করা থাকে, দেখ ইজিয়েস্ট টেকনিকে তুই যাবি, এমন কিছু করা উচিত নয় যেটা তোর বুঝতে অসুবিধা হয়, যেটা বইতে লেখা আছে তুই কষ্ট করে বুঝছিস, সেরকম টাইপের কোনো ব্যাপার না। ইলেকট্রন লেফট হ্যান্ড সাইডে অ্যাড করে দিলেই তুই বুঝবি যে সেই প্রসেসটা কিন্তু রিডাকশন। আমি তোকে প্রচুর এরকম এক্সাম্পল দিতে পারি, যে এর সাথে দুটো ইলেকট্রন অ্যাড করেছিস, তো A2- হয়েছে। ব্রোমিনের সাথে তুই দুটো ইলেকট্রন অ্যাড করেছিস, 2Br- হয়েছে।
বা বি এর সাথে তুই এখানে অ্যাড করে দিয়েছিস 3টে ইলেকট্রন, বি 3 মাইনাস হয়েছে, এরকম এ 3+, তার সাথে 3টে ইলেকট্রন অ্যাড করে দিয়েছিস, অ্যালুমিনিয়াম হয়েছে। বা তুই ক্লোরিন +7, তার সাথে 8টা ইলেকট্রন অ্যাড করে দিয়েছিস, Cl- হয়েছে। বা C2, তার সাথে তুই 2টো ইলেকট্রন অ্যাড করে দিয়েছিস, C2 2- হয়েছে। এরকম যা লেফট হ্যান্ড সাইডে, এইগুলো যা লেফট হ্যান্ড সাইডে তুই অ্যাড করেছিস, যা ইলেকট্রন তুই লেফট হ্যান্ড সাইড এরকম করে অ্যাড করে লিখবি, তার মানেই হচ্ছে এই প্রসেসগুলো রিডাকশন। এই প্রসেসগুলো রিডাকশন, এটা নিয়ে কোনো আর কোনোদিনই কোনো কিছু ভাবার দরকার নেই, এই প্রসেসটা হচ্ছে রিডাকশন, ব্যাস। তো আমরা যতবার ধর O2 আছে, তার সাথে তুই এরকম ভাবে 4টে ইলেকট্রন দিয়ে তুই O2 2- লিখছিস, সব এই প্রসেসগুলো কিন্তু রিডাকশন প্রসেস, এগুলো কিন্তু রিডাকশন প্রসেস। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে রিডাকশন প্রসেস, সেখানে আমাদের একটা জিনিস প্রথমে একটু ছোট্ট করে আমরা বুঝি, পরে আমরা ডিটেলে যাচ্ছি, টোটাল বিষয়টা নিয়ে ডিটেলে যাচ্ছি, কারণ অক্সিডেশন নাম্বার একটু জানতে হবে, তারপরে আমরা এন ফ্যাক্টর নিয়ে ডিটেলে যাব। কিন্তু এখন ইলেকট্রন দিয়ে আমরা একটু প্রথমে কথা বোঝার চেষ্টা করি। এন ফ্যাক্টরটা কি? হোয়াট ইজ এন ফ্যাক্টর? এই জিনিসটা কিন্তু তোর প্রচন্ড কাজে লাগবে। মানে ভলিউমেট্রিক অ্যানালিসিস যে আমরা করি, নর্মালিটি, মোলারিটি, এইসব যে করি, এর অঙ্কগুলো আমরা ভালো করে করতে পারি না। তার পিছনে বড় কারণ হচ্ছে এই এন ফ্যাক্টর সম্পর্কে কোনো জিনিস সিলেবাসের মধ্যে না থাকা। এটা একটা খুবই বাজে ব্যাপার, খুবই বিশ্রী ব্যাপার যে এন ফ্যাক্টর রিলেটেড কোনো কিছু কিন্তু বোর্ডসের সিলেবাসে নেই, অথচ নর্মালিটি, মোলারিটির এইসব অঙ্ক করতে দেওয়া হয়। তুই আজকে আস্তে আস্তে বুঝতে পারবি যে তুই এন ফ্যাক্টরের কনসেপশন তোর ক্লিয়ার হয়ে যাওয়ার সাথে সাথে ইকুইভ্যালেন্ট ওয়েটের কনসেপশন ক্লিয়ার হবে। ইকুইভ্যালেন্ট ওয়েট সম্পর্কে তুই যেটা জানিস সেটা কিছুই না, তুই ইকুইভ্যালেন্ট ওয়েট অর্ধেক জিনিসেরই বের করতে পারবি না। নিটে যা ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে দেয়, ইকুইভ্যালেন্ট ওয়েট একটা রিয়াকশন দিয়ে বের করতে দেয়, তার ইকুইভ্যালেন্ট ওয়েট কিন্তু তুই বের করতে পারবি না। আমি তোকে শেখাবো কি করে বের করতে হয় ইকুইভ্যালেন্ট ওয়েট, নতুন করে তুই শিখবি। তো এই সমস্ত শেখার জন্য কিন্তু এন ফ্যাক্টর জরুরি। কোনো একটা রিয়াকশনে কত ইলেকট্রন লস্ট হচ্ছে, কত ইলেকট্রন গেন হচ্ছে থেকে শুরু করে হাজারো রকমের কনসেপশন এর মধ্যে রয়েছে। তো এন ফ্যাক্টর একটা স্টুডেন্ট যদি ভালো করে বুঝতে পারে, তার কিন্তু এই ফিজিক্যাল পোর্শনের অনেকটা পার্টই কিন্তু হালকা হয়ে যাবে। তো সেই জন্য এই ব্যাপারটা পরিষ্কারভাবে বোঝার দরকার। তো প্রথমে আমি খুব ছোট্ট করে আমি তোকে বলছি, তারপরে পরে ডিটেলে যাচ্ছি। দেখ, কথাটা বোঝার চেষ্টা কর। একটা রিয়াকশন দেয়া রয়েছে, তো তুই সবসময় দেখবি যে নাম্বার অফ মোলস অফ ইলেকট্রন লস্ট অর গেন পার মোল অফ সাবস্ট্যান্স। 1 মোল সাবস্ট্যান্স থেকে কতগুলো ইলেকট্রন লস্ট হচ্ছে বা কতগুলো ইলেকট্রন গেন হচ্ছে, সেটাকেই বলে এন ফ্যাক্টর। অ্যাকচুয়ালি যখন কোনো কেমিক্যাল রিয়াকশন হয়, তখন কিন্তু এই ইলেকট্রন লস্ট এবং ইলেকট্রন গেন দিয়েই সব হিসাবপত্র করা হয়। তো সেই জন্যে 1 মোল, দেখ পার মোল, ভালো করে তুই জিনিস না বুঝতে পারলে কিন্তু আমাকে বলবি, পার মোল সাবস্ট্যান্সে, 1 মোল সাবস্ট্যান্সে কত মোল ইলেকট্রন লস্ট বা গেন হয়েছে, সেই নাম্বারটাকে বলে এন ফ্যাক্টর। এর বড় বড় ডেফিনেশন হয়, আমি কিন্তু বড় বড় ডেফিনেশনের মধ্যে যাব না। 1 মোল কোনো সাবস্ট্যান্সের বা কোনো কিছু যত মোল ইলেকট্রন লস্ট বা গেন হয়েছে তাকে বলে তার এন ফ্যাক্টর। তো আমরা যদি এন ফ্যাক্টর তোকে বের করে দেখাই, তাহলে তুই এই 1 মোল বা এই ব্যাপারটা একটু ক্লিয়ার হবে, কিন্তু পুরোপুরি ক্লিয়ার হবে না, আমি পরে গেলে আরো পুরোপুরি ক্লিয়ার হবে। এইখানে আমি তোকে দেখাচ্ছি যে তুই ভালো করে খেয়াল করে দেখ যে আমি এন ফ্যাক্টর কিছু কিছু এখানে লিখেছি। কিরকম ব্যাপারটা ভালো করে দেখ। প্রথমটা, এর এন ফ্যাক্টর বের করতে হবে, এটার এন ফ্যাক্টর বের করতে হবে। দেখ, এ তো এখানে বাঁদিকে 1 আছে, তো সে কতগুলো ইলেকট্রন খেয়েছে? 2টো ইলেকট্রন খেয়েছে, তাই এর এন ফ্যাক্টর হচ্ছে 2। আচ্ছা, A2 মাইনাস যদি তুই দেখিস, তাহলে A2 মাইনাসটাকে তুই কিভাবে লিখতে পারতিস? A2 মাইনাস -2 ইলেকট্রন উল্টো দিক থেকে দেখবি, এ,
তাহলে এ তো দুটো ইলেকট্রন লুজ করেছে, এ থেকে এদিকে গেছে, দুটো ইলেকট্রন লুজ করেছে, তাহলে দুটো ইলেকট্রন যখন লুজ করেছে তখন এ টু মাইনাসের কত হবে, তারও কিন্তু 2 হবে, এ টু মাইনাসেরও 2 হবে। এবার দেখ পরেরটা দেখ বিআর টুর সাথে আমি দুটো ইলেকট্রন দিয়ে 2 বিআর মাইনাস করেছি। এবার দেখ বিআর টু এর সাথে এটাতে 1 মোলই ছিল, তার সাথে কতগুলো ইলেকট্রন দিয়েছি, দুটো, তাহলে এর কিন্তু এন ফ্যাক্টর 2 হয়েছে। কিন্তু তোকে যেই বিআর মাইনাসের বের করতে বলবে তাহলে তুই উল্টো রিয়াকশনটা লিখবি, 2 বিআর মাইনাস 2 ইলেকট্রন ইকুয়ালস টু বিআর টু। তাহলে এখানে বিআর মাইনাসের তোকে বের করতে বলেছে, তো এটা তো 2 মোল আছে, তাহলে তার যদি তুই এন ফ্যাক্টর বের করিস তাহলে 2 মোলের জন্য দুটো ইলেকট্রন ছেড়েছে, 2 মোল ইলেকট্রন ছেড়েছে, তাহলে 1 মোলের জন্য কত ছাড়বে, এই যে বিআর মাইনাস, এখানে কিন্তু ভ্যালুটা 1 চলে এলো এন ফ্যাক্টর। ভালো করে তুই খেয়াল করে দেখ, কোনো অসুবিধা নেই। 1 মিনিট দাঁড়াতে, কি বলছি, হ্যালো, হ্যাঁ বলুন। এখন একটা ক্লাস নিচ্ছে, আপনি ওই আমি 9:30টার পরে ফ্রি হয়ে যাবো, আপনি যদি ফোন করেন তাহলে। ঠিক আছে, আমি আপনাকে পরে পাঠিয়ে দেবো, আর আমি বলে দিচ্ছি 9টার পরে ফোন করুন, 9:30টার পরে। ঠিক আছে। আচ্ছা, তো যে কথা বলছিলাম যে বিআর টু সেটার কিন্তু এন ফ্যাক্টর 2, কিন্তু বিআর মাইনাসের এন ফ্যাক্টরটা 1। এবারে দেখ এইভাবে যদি আমি যাই তাহলে এগুলো তুই বের করতে পারবি। দেখ এটা দেখ যে 3b, তার সে 3টে ইলেকট্রন খাচ্ছে, তাহলে বি এর এন ফ্যাক্টর কত, 1 হবে। কিন্তু b3 মাইনাস এটা তো 1 একটা মোল, তাহলে তার কিন্তু এন ফ্যাক্টরটা এখানে 3। তুই যেরকম ভাবে লেখা হয়েছে অ্যালুমিনিয়াম প্লাস 3, সে 3টে ইলেকট্রন খাচ্ছে, অ্যালুমিনিয়াম হচ্ছে, তো তার এন ফ্যাক্টর এদিকেও 3, আবার অ্যালুমিনিয়াম থেকেও 1 মোলের জন্য যা হবে 3, 1 মোলের জন্য যতগুলো মোল ইলেকট্রন ছাড়ছে সেটাই হবে। বেশি মোল থাকলে ক্লোরিনের জন্য দেখ, ক্লোরিন প্লাস 8 সিএল মাইনাস, তাহলে ক্লোরিন প্লাস 7 এর প্লাস 8, সিএল মাইনাসেরও 8, বা C2 তার হচ্ছে দুটো ইলেকট্রন খেয়েছে, তাহলে C2 হয়েছে, C2 এটা 2 হয়েছে, এরও 2 হয়েছে। অক্সিজেনটা দেখ, অক্সিজেন 4টে ইলেকট্রন খেয়েছে, এবার অক্সিজেন যখন 4টে ইলেকট্রন খেয়েছে তার তখন এন ফ্যাক্টরটা 4 হয়েছে, কিন্তু O2 মাইনাস এটা তো এখানে 2 মোল আছে, তাহলে এদিক থেকে যখন এদিকে যাবে তাহলে এটা কিন্তু 2 হবে। O2 মাইনাস, তার থেকে কিন্তু দুটো ইলেকট্রন আসছে, তাহলে O2 মাইনাস থেকে যখন 2 মোল ইলেকট্রন আসছে তখন তার এন ফ্যাক্টরটা 2 হয়ে যাবে। তো এই ব্যাপারটা কিন্তু এন ফ্যাক্টরের বিষয়টা কিন্তু প্রাথমিক খুবই ইনিশিয়াল স্টেজে রয়েছে এখন এন ফ্যাক্টরে। সিএলটা তো ভাই একই রয়েছে, সিএল তো আলাদা কিছু হয়নি, সিএলটা বরঞ্চ তো সোজা বেশি। ক্লোরিন তো কিছুই নেই, ক্লোরিন তো এটা একটাই 1 মোল রয়েছে, সে 8টা ইলেকট্রন খাচ্ছে, তাহলে ক্লোরিনের 8 হবে। আবার সিএল মাইনাসটা সে যখন এদিকে যাচ্ছে এটাও তো 1 মোল আছে, সেও তো 8টা ইলেকট্রন ছাড়ছে, সিএলটাই তো সব থেকে সোজা, সিএল এ কিছু বলার ছিল না বলে আমি বলিনি সেই জন্য। এনিওয়ে, তো একটা রিয়াকশন এ ইলেকট্রন প্লাস মাইনাস থাকলে সেখানে এন ফ্যাক্টর বের করা তুই দেখতে পেলি যে সোজা, কারণ এন ফ্যাক্টরটা আমি জাস্ট ওই ইলেকট্রন পার মোলে কতগুলো ইলেকট্রন যাচ্ছে সেটাকে লিখলেই কিন্তু সেখান থেকে আমি পেয়ে যাব যে এন ফ্যাক্টরটা কি। এন ফ্যাক্টরটা বের করার পরে প্রচুর কিছু কাজ রয়েছে, কিন্তু আমি এক্ষুনি যাচ্ছি না সে ব্যাপারটা, তো আমরা সে ব্যাপারটা একটু পরে আসছি, একটু পরে আমি সব কথাই বলবো। আচ্ছা, তাহলে একটা রিয়াকশনের যখন টেলের দিকে কোনো ইলেকট্রন এরকম ভাবে অ্যারো দেওয়া রয়েছে, তার এই দিকে যদি কোনো ইলেকট্রন অ্যাড করা থাকে তাহলে তুই বুঝবি যে সেটা কিন্তু রিডাকশন প্রসেস। আর যদি ডান দিকে যদি কোনো ইলেকট্রন অ্যাড করা থাকে তাহলে বুঝবি হেডের দিকে কোনো ইলেকট্রন অ্যাড করা থাকে তাহলে সেটা অক্সিডেশন। ডান দিকে ইলেকট্রন থাকলে অক্সিডেশন কোনো একটা রিয়াকশনে, তুই এসব বুঝিস, কিন্তু তাড়াতাড়ি করে আমাদের তো নিটে সময় থাকবে না বেশি, তো আমি টেল এবং হেড টার মানে হচ্ছে টেলেতে
ইলেকট্রন আছে রিডাকশন, আর HEO হেডেতে ইলেকট্রন আছে মানে অক্সিডেশন। তাহলে টার আর HEO হিও এই দুটো টার্মিনোলজি দিয়ে আমি তোকে মনে রাখলাম যে প্রসেস যদি টেলের দিকে ইলেকট্রন থাকে এটা টেল, আর অ্যারোর হেডের দিকে যদি ইলেকট্রন থাকে তাহলে অক্সিডেশন আর রিডাকশন এরকম ভাবে। কারণ গোলমাল অনেক স্টুডেন্ট করে ফেলে, আমি দেখেছি। এবারে দেখ যে এখানে আমি আরেকবার আগের স্লাইডটা দেখাবেন। হ্যাঁ স্যার ঠিক আছে। এবারে দেখ আমরা ইলেকট্রনিক কনসেপ্টে দেখ আমরা কয়েকটা এখানে পরপর দেখাচ্ছি কি না, এম থেকে একটা এনটা ইলেকট্রন চলে গেছে, তো রাইট হ্যান্ড সাইডে ইলেকট্রন লেখা রয়েছে, তাহলে অবভিয়াসলি এটা অক্সিডেশন Mn প্লাস। এবারে দেখ এটা মাইনাস ছিল N1, এর থেকে N2 মাইনাস হয়েছে, কিন্তু N2 গ্রেটার দ্যান N1 মানে ইলেকট্রনটা বেরিয়েছে, কতগুলো বেরিয়েছে না N2 মাইনাস N1 এতগুলো ইলেকট্রন বেরিয়েছে, তাহলে এটাও কি হলো অক্সিডেশন। আবার দেখ এখানে এনটা ইলেকট্রন ছিল, এনটা মাইনাস ছিল, সব ইলেকট্রনই বেরিয়ে গেছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে ইলেকট্রন, তাহলে এটা অক্সিডেশন। এবারে N1 মাইনাস এরকম আছে, তার থেকে N2 মাইনাস হয়েছে, তো N1 মাইনাস N2 ইলেকট্রন যদি বেরোয়, না এখানে ভুল করেছি, N2 মাইনাস N1 এরকম ধরনের ইলেকট্রন বেরোয়, N2 থেকে N1 বেশি, তাহলে অক্সিডেশন। রাইট হ্যান্ড সাইডে এরকম ইলেকট্রন লেখা আছে, তাহলেই বুঝবি যে অক্সিডেশন, লস অফ ইলেকট্রন, লস অফ ইলেকট্রন মানে ডান দিকে ইলেকট্রনগুলো চলে যাবে। ঠিক একই রকম ভাবে উল্টো প্রসেসগুলো, এর যে উল্টো প্রসেস যেগুলো, সেগুলো হবে কি না অক্সিডেশন। বাঁ দিকে এরকম ইলেকট্রন লেখা রয়েছে, বাঁ দিকে ওগুলোকেই উল্টো করে লেখা রয়েছে, ওগুলোকেই জাস্ট উল্টো করে আমি লিখে দিয়েছি, এবং সেটা রিডাকশন। এখন এগুলো যখন আমরা ইলেকট্রনিক কনসেপ্টের এন ফ্যাক্টরগুলোকে বের করতে যাব তখন কিন্তু আমাদের সুবিধা হবে, সেই জন্য এগুলো একটু একটু বলে যাচ্ছি। এবারে দেখ যে তোকে এরকম ধরনের একটা রিয়াকশন দিল, আয়রন থেকে আয়রন 3+ 3 ইলেকট্রন, তো আমরা নেচার সেটা অক্সিডেশন না রিডাকশন বলবো, আর রিয়াক্ট্যান্টের এন ফ্যাক্টর এবং প্রোডাক্টের এন ফ্যাক্টর বলবো। রিয়াক্ট্যান্ট হচ্ছে এটা, প্রোডাক্ট হচ্ছে এটা, এদের এন ফ্যাক্টর গুলো বলবো। তা দেখ এটা তো ডান দিকে ইলেকট্রন আছে মানে অক্সিডেশন, আর আয়রন কটা ইলেকট্রন ছেড়েছে না 3টে, তাহলে 1 মোল, তাহলে এন ফ্যাক্টর, এগুলো হচ্ছে এন ফ্যাক্টর, এন ফ্যাক্টর। আর এ প্রোডাক্ট যদি ইলেকট্রন ছাড়ে তাহলে ইলেকট্রন খায়, সেও 3টে খেয়েছে, তাহলে এর এন ফ্যাক্টর হচ্ছে 3, তাহলে এটা গেল। এবারে দেখ 3Fe3+ একটা ইলেকট্রন খাচ্ছে, Fe3 এরকম হচ্ছে, তাহলে 3Fe3+ একটা ইলেকট্রন, তাহলে একটা Fe3+ এর জন্য এন ফ্যাক্টর কত হবে, একটা Fe3+ এর জন্য 1/3, একটা Fe3+ এর জন্য 1/3। আর N2টা হচ্ছে যে এখান থেকে কিন্তু একটাই আছে, এটা তো 1 মোল, তাহলে ও একটা ইলেকট্রন ছাড়ছে, তাহলে এটা 1। এবার দেখ ভেরি ইন্টারেস্টিং কেস, N3- থেকে 3NO3-, তাহলে N3- ও তো একটাই রয়েছে, তাহলে তার 16টা ইলেকট্রন বেরিয়েছে, তো এখানে 16 আমি করে দিয়েছি। কিন্তু NO3- এর যদি বের করতে, প্রোডাক্টের যদি বের করতে চাই, তাহলে প্রোডাক্ট তো 3টে রয়েছে, তাহলে 16/3 এরকম করে কেয়ারফুলি ব্যাপারটাকে বুঝে নিতে হবে। MnO4- এটা একটাই, MnO4 2- এটা হবে, তার এর একটা, এরও এক। Cr2O3 ক্রোমিয়াম +6, এখানে Cr2O3 হলে তার 6ই হবে এটা, কিন্তু ক্রোমিয়াম যদি ধরিস তাহলে এখানে দুটো ইলেকট্রন, তাহলে এখানে 3 হবে। তো এইভাবে তুই ব্যাপারটা বুঝতে পারছিস যে আমরা কোন পার্টটাকে কিভাবে এন ফ্যাক্টরটা বের করছি রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টে। শুধুমাত্র ইলেকট্রন দেয়া, রিয়াকশন দেয়া থাকলে বা একটা প্রসেস দেয়া থাকলে সেখান থেকে আমরা কিভাবে এন ফ্যাক্টরটা বের করতে পারি। এবার শোন, আমি অক্সিডেশন নাম্বারের কথা বলছি। অক্সিডেশন নাম্বার আসলে কি? অক্সিডেশন নাম্বারের ডেফিনেশন বিভিন্ন জায়গায় দেয়া রয়েছে। আমি তোকে বলছি যে ওই ডেফিনেশনগুলো কিন্তু খুব একটা কাজের নয়, কারণ ওই ডেফিনেশনগুলো
আমি দেখেছি যে ঠিক অক্সিডেশন নাম্বারের প্রপার কনসেপশন বোঝাতে তোর হেল্প করবে না। তুই যদি নিটের জন্য পড়াশোনা করতে চাস, তোকে অক্সিডেশন নাম্বারের অন্য ডেফিনেশন লাগবে, যে ডেফিনেশন আমি তোকে এখানে একটা লিখে দিয়েছি নিজের হাতে, এবং এই ডেফিনেশনটা হার্ডলি হয়তো কোথাও লেখা থাকতে পারে, এটা অনেকগুলো জিনিসের কম্বিনেশন করে লেখা আছে, কিন্তু আমাদের যেহেতু কাজে লাগবে, যে ধরনের আমাদের তার ডেফিনেশন লিখতে বলবে না, সেই জন্য ব্যাপারটা হয়তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে ডেফিনেশন দেয়া নেই। কিন্তু আমি তোকে বলছি যে যেভাবে দেয়া রয়েছে আমি তোকে ব্যাপারটা বুঝিয়ে বলছি, তুই বোঝার পরে দেখবি যে ব্যাপারটা ঠিকঠাক লাগবে। প্রথমে হয়তো খটোমটো লাগতে পারে। এখন আমরা অক্সিডেশন নাম্বার বলতে কি বুঝি দেখ, when all the bonds of a compound are broken in such a way, এখানটা পড় ভালো করে, in such a way that all the shared electrons go with more electronegative atom, the residual charge which appears on each atom is called oxidation number of that atom in the compound. আমি কি বলছি ভালো করে তুই শোন, কথাটা বোঝার চেষ্টা কর, একদম দুর্দান্ত কনসেপশন তোর মনের মধ্যে চলে যাবে, এবং তুই অক্সিডেশন নাম্বার এক্স্যাক্টলি তুই বের করতে পারবি, কারণ ফর্মুলা দিয়ে যে অক্সিডেশন নাম্বার বেরোয় সেই অক্সিডেশন নাম্বারের ক্ষেত্রে অনেক রকম সমস্যা অ্যারাইজ করে। এই ডেফিনেশনটা যদি তুই ভালো করে বুঝে থাকিস, তাহলে তুই অক্সিডেশন নাম্বার তুই ফর্মুলা ইউজ না করেও তুই অক্সিডেশন নাম্বার বের করতে পারবি, এবং কারেক্টলি বের করতে পারবি। আমার কথাটা তুই ভালো করে শোন, তুই কেমিস্ট্রিটা শেখার চেষ্টা কর, তাতে বেশি কাজের কাজ হবে। আমি কি বলেছি না, when all the bonds of a compound are broken in such a way that all the shared electrons go with more electronegative atom, মানে বন্ডে যে ইলেকট্রন গুলো আছে শেয়ার্ড ইলেকট্রন, সেই ইলেকট্রন গুলো যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার দিকে চলে যাবে। আমি তোকে একটা এক্সাম্পল দেখাই, দেখি আমি তোকে বোঝাচ্ছি, তুই ব্যাপারটা শোন, তাহলে তুই বুঝতে পারবি যে আমি কি বলছি। তুই দেখ যে আমি ধরে নিলাম যে এখানে একটা আমি ম্যাঙ্গানিজ লিখলাম, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন দিলাম, এখানে ডাবল বন্ড করলাম, এখানে ডাবল বন্ড করলাম, এখানে ডাবল বন্ড করলাম, এখানে সিঙ্গেল বন্ড করলাম, এখানে একটা পটাশিয়াম দিলাম। এবারে শোন যে আমি এদের ইলেকট্রন গুলোকে লিখছি, যেরকম এগুলো হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন, এগুলো অক্সিজেনের ইলেকট্রন, এগুলো অক্সিজেনের ইলেকট্রন, এটা অক্সিজেনের ইলেকট্রন, এখানে অক্সিজেনের ইলেকট্রন হলো। এইবারে তোকে আমি লিখছি অন্য অ্যাটমের ম্যাঙ্গানিজের ইলেকট্রন, এই 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 ইলেকট্রন, আর পটাশিয়ামের একটা ইলেকট্রন রয়েছে। পটাশিয়াম ট্রান্সফার করেছে, ধরে নে যে তর্কের খাতিরে যে পটাশিয়ামের সাথে ওর একটা ইলেকট্রন দেওয়া বন্ড রয়েছে। এবারে কি করবি না, তুই যেটা করবি সেটা হচ্ছে বন্ডগুলোকে তুই ভেঙে দিবি, কিন্তু ইলেকট্রন কাকে দিবি না, ইলেকট্রন goes to more electronegative অ্যাটম। ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের কাছে তুই ইলেকট্রন পাঠিয়ে দিবি, যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার দিকে ইলেকট্রনটা পাঠিয়ে দিবি। তাহলে কি হবে, তুই যখন এই অক্সিজেনের সাথে ম্যাঙ্গানিজের যে বন্ড ভাঙবি, তখন তোকে বন্ডের ইলেকট্রনগুলো কার দিকে দিয়ে দিতে হবে না, অক্সিজেনের দিকে দিয়ে দিতে হবে, কারণ অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দেন ম্যাঙ্গানিজ, অক্সিজেন পটাশিয়ামের চাইতেও বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে এখানে এক জোড়া ইলেকট্রন -1,
আর 2 জোড়া ইলেকট্রন -2, এর ও মাথায় তুই -2 দিবি, এর ও মাথায় এখানে বরাবর, এরও মাথায় -2। তো যেই একজনের মাথায় -2 দিচ্ছিস তখন এরও এরও এই বন্ডটা ভেঙে গেল, এর মাথায় -1। তো এদিক দিয়ে বন্ডটা ভাঙলো, এখান থেকে -1, মানে এখানেও কিন্তু -2 হয়ে গেল। তাহলে মাইনাস যেদিকে দিবি তার উল্টো দিকে ততগুলো প্লাস দিবি। তাহলে পটাশিয়ামের মাথায় +1 হলো। এখানে কতগুলো তুই অক্সিজেনকে মাইনাস করেছিস? না, অক্সিজেনকে মাইনাস করেছিস, এর জন্য -2 -2 -2, আর এই বন্ডের জন্য কিন্তু -1, তাহলে -7। তাহলে ম্যাঙ্গানিজটা যখন করবি তখন কিন্তু ম্যাঙ্গানিজ +7। এইটা হচ্ছে কি না রেসিডুয়াল চার্জ একে বলে। যে তুমি যখন কোনো একটা বন্ড, ধর খুব সিম্পল ব্যাপার, কোনো হিসাবপত্রের কোনো দরকার নেই, ধর কার্বন, এই হাইড্রোজেন আছে আর এই ক্লোরিন আছে, ধর এই 3টে হাইড্রোজেন আছে আর এই ক্লোরিন আছে। তাহলে এখানে 2টো করে ইলেকট্রন রয়েছে, এখানে 2টো করে ইলেকট্রন রয়েছে, 2টো করে ইলেকট্রন রয়েছে, এখানে রয়েছে। তো এখন ক্লোরিন কিন্তু এই যখন বন্ডটা ভাঙবে তখন কি হবে না ক্লোরিন কিন্তু -1 পাবে, এর জন্য কিন্তু কার্বন +1 পাবে। কিন্তু কার্বন আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন লেস ইলেকট্রোপজিটিভ, মানে হাইড্রোজেনই ইলেকট্রন নিয়ে, হাইড্রোজেন লেস, হাইড্রোজেন মোর ইলেকট্রোপজিটিভ, তাহলে হাইড্রোজেন ইলেকট্রন নিয়ে নেবে +1 +1 +1, এই ইলেকট্রনগুলো কিন্তু হাইড্রোজেন নিয়ে নেবে। তাহলে এর জন্য কি হবে না -3, তাহলে কার্বনের মাথায় চলে আসবে কি না -2। এই যে হিসাবটা যেটা আমি তোকে দেখাচ্ছি, এই হিসাবটা দিয়েই অ্যাকচুয়ালি অক্সিডেশন নাম্বার বের হওয়ার কথা। অক্সিডেশন নাম্বার যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেখানে কিন্তু ওটা কিন্তু অ্যাকচুয়াল অক্সিডেশন নাম্বার নয়, ওটাকে বলে অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার। আমি তোকে এই প্রসঙ্গে এক্ষুনি বলবো। কিন্তু তুই ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার যে +1, এটার মানে হচ্ছে এটাই যে ম্যাঙ্গানিজের সাথে যতজনের বন্ড আছে সবাইকে যদি বন্ড ভেঙে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমকে যদি আমি ইলেকট্রন দিয়ে দিই তাহলে রেসিডুয়াল চার্জ যা পড়ে থাকবে, সিম্পল ব্যাপারটা, অক্সিজেন, ওয়াটার এখানে কি 2টো করে ইলেকট্রন আছে, তো 2টো করে ইলেকট্রন তুই কাকে ইলেকট্রনগুলো দিয়ে দিবি না তুই অক্সিজেনকেই দিয়ে দিবি, -1, এখান থেকে ইলেকট্রন -1, তাহলে -1 -1 কত হয়ে গেল তোর অক্সিজেনের ঘাড়ে হয়ে গেল -2, তাহলে এই ঘাড়ে হয়ে গেল +1, এখানে হয়ে গেল +1। সেই জন্য হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1, অক্সিজেনের -2। মজাদার ব্যাপারটা দেখ যে ধর তুই H2O2 বলছিস, H2O2 বলছিস, আমরা সবসময় বলি যে পারক্সাইড হলে -1 হয়। খুব কেন, কোনো তো নিয়ম হবে, কোনো তো কারণ হবে যে পারক্সাইড হলে -1 হবে। তোকে এখন বলছে, তুই এখন বলছিস, এরকম কোনো কথা নাই। ব্যাপারটা হচ্ছে যে এই যে বন্ড রয়েছে এখানে এই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, মানে এখানে বন্ডটা ভাঙলে এটা -1, কিন্তু হাইড্রোজেন +1, কিন্তু এই বন্ড বরাবর ভাঙার দরকার নেই, কারণ এটা তো অক্সিজেনই রয়েছে। দুজনের তো যদি ভাঙে তাহলে তো এটা ইকুয়ালি শেয়ার হবে, কারণ এই অক্সিজেনের সাথে যে বন্ডটা করে রয়েছে সেই বন্ডে তো কোনো একজন তো বেশি ইলেকট্রোনেগেটিভ নয়। তাহলে এই বন্ডে আবার হাইড্রোজেন +1, অক্সিজেন -1। তাহলে ভালো করে খেয়াল করে দেখ যে অক্সিজেনগুলো কিন্তু সব -1 করে পেয়ে গেল, পারক্সাইডে কিন্তু -1 করে জিনিসটা চলে এলো। তো ব্যাপারটা এই জন্যেই হয়েছে, ডেফিনেশনের থেকেই এই জিনিসটা এসছে, কিন্তু সেই ডেফিনেশনটা ভুল হওয়ার জন্যে আমরা কি করি না আমরা সমস্ত ওই রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো দেওয়া রয়েছে ওই রুলস অ্যান্ড রেগুলেশনের বেসিসে আমরা করতে গিয়ে আমাদের অনেক রকমের প্রবলেম অ্যারাইজ করে, এবং নিটের কোশ্চেনে যে ব্যাপারগুলো
হাইলাইট করে। আমার কি এই কথাটা বুঝতে পেরেছিস? আমি যে এখন যে কথাগুলো বললাম এই কথাগুলো কি বুঝতে পেরেছিস যে অক্সিডেশন নাম্বার অ্যাকচুয়ালি কিভাবে বের করতে হয়? আমরা যে অক্সিডেশন নাম্বার বের করি সেই অক্সিডেশন নাম্বারকে বলে কি না কন। কন মানে কি? কন মানে হচ্ছে কনভেনশনাল অক্সিডেশন নাম্বার। কনভেনশনাল অক্সিডেশন নাম্বার দিয়ে সবসময় ঠিক বেরোয় না। কনভেনশনাল অক্সিডেশন নাম্বার মানে কি? আমি একটু বাদে তোকে আরো ডিটেলে যাব। কনভেনশনাল অক্সিডেশন নাম্বার মানে হচ্ছে যে অক্সিডেশন নাম্বারগুলো কিছু হাইপোথেটিক্যাল রুলস অ্যান্ড রেগুলেশনের উপরে বেস করে এসছে তাকে বলে কনভেনশনাল অক্সিডেশন নাম্বার। কিন্তু কনভেনশনাল অক্সিডেশন নাম্বার কখনোই একটা পার্টিকুলার অ্যাটমের বের করতে দেয় না। যদি বেশ কিছু অ্যাটম, ধর আমি কথার কথা বলছি যে Fe3O4, তা তুই যখন এটা বের করতে যাবি তখন অক্সিজেন -8, তো এটা +8, অক্সিজেন -2 করে, তাহলে আয়রন কত বেরোবে? না আয়রন বেরোবে +8/3। কিন্তু অক্সিডেশন নাম্বার হচ্ছে রেসিডুয়াল চার্জ। তো কোনো অ্যাটম যদি কোনো ইলেকট্রন নেয় তাহলে তার বদলে রেসিডুয়াল চার্জ যে আসবে সেটা কখনো ফ্র্যাকশনাল আসতে পারে না। অক্সিডেশন নাম্বার ক্যান নেভার বি ফ্র্যাকশনাল। অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশনাল হতে পারে না। তুই বলি অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশনাল, তো সব জায়গায় লেখা রয়েছে যে অক্সিডেশন নাম্বার ফ্র্যাকশনাল হতে পারে ভ্যালেন্সি ধরে। না, অ্যাকচুয়ালি অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার ওটা, ওখানে যে 3খানা আয়রন রয়েছে সেই 3খানা আয়রনের অক্সিডেশন নাম্বার মিলিয়ে যেটা রয়েছে সেটাই কিন্তু ওখানে অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার হিসাবেই ওটা করা রয়েছে। অক্সিডেশন নাম্বার কিন্তু ওটা কিন্তু অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার। তুই ধর আমি তোকে বলছি যে এরকম ধর অক্সিজেন এরকম, এটা 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 কি? এটা তো ওজোন। তো ওজোনের যখন তুই করতে যাচ্ছিস তখন বিষয়টা কি হচ্ছে যে অক্সিজেন তিনখানা অক্সিজেন এরকম করে লিঙ্ক করে রয়েছে। তো 3খানা অক্সিজেন যদি লিঙ্ক করে থাকে, তুই এই অক্সিজেন আর এই অক্সিজেনের জন্য কিন্তু তোকে 0 ধরতে হবে, কারণ এটা ডাবল বন্ড আছে, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রন যায়নি। কিন্তু এখানে কিন্তু এই বন্ডেড ইলেকট্রন কিন্তু একজনের দিকে চলে গেছে, তাহলে এতে কিন্তু -1 আর এই অক্সিজেনটা কিন্তু অ্যাকচুয়ালি +1। কিন্তু ওজোনে যখন অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত বলি আমরা, তখন কত বলি না 0 বলি। কেন 0 বলি? আসলে এইখানে +1 আর এই -1 মিলিয়ে কিন্তু 0 হয় অক্সিজেনের। ওজোনের +1 -1 মিলিয়ে কিন্তু 0 হয়, কারণ ওজোনে কিন্তু 3 রকমের অক্সিডেশন নাম্বার রয়েছে। একটা 0 রয়েছে ওজোনে যে তিনটে, ভালো করে কথাটা বলে, ওজোনে যে অক্সিজেন একটা 0 রয়েছে, একটা +1 রয়েছে, একটা -1 রয়েছে। এটা ওজোনে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার। আমাকে ক্লিয়ার কর যে ব্যাপারগুলো তুই বুঝতে পারছিস কিনা, কারণ ব্যাপারগুলোর মধ্যে একটু অন্যরকম ব্যাপার রয়েছে, এভাবে কেউ কখনো বলেনি তোকে অক্সিডেশন নাম্বার। সেই জন্য আমি তোকে এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি, কারণ এটা এইভাবে তুই বইতে পাবি না, এটা তো বুকিশ নলেজ নয়, কনসেপশনের ব্যাপার। তো এটা তুই বুঝতে পারছিস কিনা যে অক্সিডেশন নাম্বার কিন্তু অরিজিনালি তুই যেটা ভাবছিস সেইটা কিন্তু অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার। ওটা দিয়ে কিন্তু তোর অক্সিডেশন নাম্বার ঠিকঠাক বেরোবে না। অনেক সময় ঠিক যেখানে একটা অ্যাটম আছে অনেক সময় ঠিকঠাক বেরিয়ে গেল, তো সেটা হ্যাঁ ঠিক আছে, বুঝেছিস, ভালো কথা। তো আমি তোকে এই নিয়ে অনেক কথা বলবো, এরকম ব্যাপারটা নয়, আরো অনেক বেশি জিনিসপত্রগুলো কিন্তু ক্লিয়ার করার দরকার। তো এইখানে অক্সিডেশন এবং রিডাকশানে যে আমরা রুলস অ্যান্ড রেগুলেশনস পড়ি, সেই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো অবশ্যই জেনে রাখতে হয়, কারণ আমাদের বেশ কয়েকটা জায়গায় লাগে বলে কিন্তু এটা আমরা তাড়াতাড়ি যাচ্ছি, কারণ এই বিষয়টা তোর অলরেডি জানা রয়েছে। তো যাকে গেন অফ ইলেকট্রন, অয়েল রিগ, এগুলো তুই জানিস যে গেন অফ ইলেকট্রন, লস অফ ইলেকট্রন, এবং এই জায়গাটায় আমরা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার হচ্ছে কি না অ্যাকচুয়াল চার্জকে বোঝায়। ধর NaCl, অক্সিডেশন নাম্বার Na+1 -1, এর চার্জ কত? সোডিয়ামের চার্জ হচ্ছে +1, ওর অক্সিডেশন নাম্বারও +1। Cl এর চার্জ হচ্ছে কত? -1।
তো এগুলো হচ্ছে কি না অ্যাকচুয়াল চার্জ, কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ডস এর ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার রিপ্রেজেন্ট অ্যাপারেন্ট চার্জ। অ্যাপারেন্ট চার্জ মানে এগুলো ক্লোরিন -1, তার বদলে এখানে কার্বনকে তুই +1 ভাবছিস, অ্যাপারেন্ট ভাবছিস। তো হাইড্রোজেন বেশি ইলেকট্রন +1, এর বদলে এখানে -1 ভাবছিস, এটা +1, এর বদলে -1 ভাবছিস, এটা +1, এর বদলে -1। এগুলোকে বলে রেসিডুয়াল চার্জ। রেসিডুয়াল চার্জ সেটা একটা হচ্ছে কি না অ্যাপারেন্ট চার্জ, মানে আমি ভাবছি, কারণ কোভ্যালেন্ট কম্পাউন্ডে তো ওরকম করে কোনো নেগেটিভ পজিটিভের ব্যাপার নেই। তো কোভ্যালেন্ট কম্পাউন্ডে অ্যাপারেন্ট চার্জ মানে কারোর মাথায় আমি রিলেটিভলি নেগেটিভ যদি হয় তাহলে ওই অ্যাটমটা রিলেটিভলি কি, এইভাবে ব্যাপারটাকে আমরা যখন দেখি তখন সেটাকে বলে অ্যাপারেন্ট চার্জ। কিন্তু যখন আমরা অক্সিডেশন নাম্বার যখন আয়নিক কম্পাউন্ডের বের করি তখন কিন্তু তার সরাসরি চার্জটা আমরা লিখে দিতে পারি, সেটাই অক্সিডেশন নাম্বার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ইজিলি তুই করতে পারবি। যেরকম এখানে তুই হাইড্রোজেন পেরক্সাইড দেখ বা তুই নাইট্রিক অ্যাসিড দেখ, নাইট্রিক অ্যাসিড দেখলেই তুই বুঝতে পারবি, দেখ নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড এগুলো কিভাবে এসেছে। তোর কোনো রুলস অ্যান্ড রেগুলেশনের কোনো প্রয়োজন নেই, আমি তোকে বলছি যে কোনো তোর রুলস অ্যান্ড রেগুলেশনের প্রয়োজন নেই। তুই ভেবে দেখ যে এখানে কিন্তু কিভাবে তোর এই ব্যাপারটা আসছে, এই ব্যাপারটা কিন্তু এখানে কতগুলো বন্ড আছে তুই দেখ, এবং প্রত্যেকটা বন্ডের যখন তুই ভাঙবি তখন বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমকে তুই চার্জটা দিয়ে দিবি এবং কম ইলেকট্রোনেগেটিভ অ্যাটমকে তোর যে রেসিডুয়াল চার্জ সেটা বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমকে তুই দিয়ে দিবি। এদিকে -2, এখানে +2 করবি, এখানে -2 করবি, এখানে +2 করবি, এরকম ভাবে কিন্তু তুই এখানে +5 তুই নিয়ে চলে আসতে পারিস। যে কোনো কম্পাউন্ডে তুই এই বন্ড গুনে গুনে তুই এটা করতে পারিস, এটা কোনো অসুবিধা নেই। এই দেখ কার্বন সাবঅক্সাইড কি করবি তুই বল, যে কার্বন ডাবল বন্ড কার্বন তো এই যে মাঝখানের কার্বন, এদিকেও একটা কার্বন আছে, এদিকেও একটা কার্বন আছে, তো তোর এর মাথায় কোনো রেসিডুয়াল চার্জ আসবে না। কিন্তু এই অক্সিজেনের মাথায় যেহেতু নেগেটিভ আছে দুটো বন্ডের জন্য, একে সব ইলেকট্রনগুলো দিয়ে দিয়েছিস তাই এর মাথায় +2, আর একেও যে ইলেকট্রনগুলো দিয়ে দিয়েছিস এর মাথায় +2। তাহলে এখানে কিন্তু কার্বনের যদি অক্সিডেশন নাম্বার তোকে বলতে বলে তাহলে তোকে বলতে হবে 0 +2 একটা আর একটা +2, কিন্তু এটা হচ্ছে অক্সিডেশন নাম্বার যেটা ফ্রম কনসেপ্ট, কিন্তু এই যে এটা হচ্ছে কি না CON কনভেনশনাল অক্সিডেশন নাম্বার। এবারে তুই বলবি যে এই অ্যাভারেজটা করলে তার ক্ষতিটা কি, না অক্সিডেশন নাম্বার হচ্ছে নেট চার্জ। কোনো অ্যাটম যদি ইলেকট্রন নিয়ে নেয়, ধর AB বলে একটা অ্যাটম রয়েছে, এ যদি ইলেকট্রন নিয়ে নেয় তাহলে এর মাথায় কত চার্জ সেটাকে বলে অক্সিডেশন নাম্বার। তো একজন যদি ইলেকট্রন নিয়ে নেয় তাহলে সে দুটো নেবে একটা বন্ড বরাবর, 4টে নেবে, 6টা নেবে, তো এরকম ভাবে নেবে, তাহলে সেটা কখনো 5/2, 8/3 এইসব কি করে হবে? বন্ড বরাবর তো দুটো ইলেকট্রনই রয়েছে, তো কেউ যদি দুটো ইলেকট্রন নেয় তাহলে তার জন্য -1 হলো। -1 হলো কেন না, একটা ইলেকট্রন তো নিজের ছিল, এ বি বরাবর এরকম দুটো ইলেকট্রন নিলে এতে -1 হলো, এতে +1 হলো। এখন এ একটা ইলেকট্রন দিয়েছিল, বি একটা ইলেকট্রন দিয়েছিল, তো যখন দুটো ইলেকট্রন নিচ্ছে তখন তো সে আসলে বি তো একটা ইলেকট্রনই নিচ্ছে, কারণ আর একটা ইলেকট্রন তো তার নিজেরই ছিল, তো সেই জন্য তার নেট তো নেগেটিভ চার্জ তো একটাই হবে, আর এ আসলে লুজ করেছে একটাই ইলেকট্রন, সেই জন্য বন্ড বরাবর যদি একজনের কাছে দুটো ইলেকট্রন চলে যায় তাহলে আসলে নেগেটিভটা হয় মাইনাস। তোকে আমি তুই এখন ভাববি যে আর স্যার আমাকে এইসব ফালতু জিনিস শেখাচ্ছেন কেন, এগুলো তো সবাই জানে। না, সব গোলমাল হয়, হঠাৎ করে দেখবি একদিন সকালবেলা উঠে ভাবতে থাকবি যে একটা নেগেটিভ আর দুটো নেগেটিভের মধ্যে পার্থক্য কি। এসব হয়, আমার জীবনেও হয়েছে,
সেই জন্য আমরা কনসেপশনটা ক্লিয়ার করার চেষ্টা করি, কেন একটা নেগেটিভ, কেন একটা পজিটিভ, কেন দুটো নেগেটিভ, কেন দুটো পজিটিভ। এসব জিনিস সোজা ব্যাপার, কিন্তু অনেক বড় বড় মানে ব্যক্তিত্ব দেখা যাবে যে এসব ভুল করে বসে থাকে। এসব আমি আমার নিজের লাইফেই দেখেছি, আমার আশেপাশে দেখেছি। সেই জন্য আমি স্টুডেন্টদের ভাবি যে ছোটোখাটো জিনিসগুলো একবার বুঝিয়ে দেওয়া, বলে দেওয়া, যাতে করে অ্যাটলিস্ট তো আমি মরে গেলেও আমার কথা মনে রাখবে যে স্যার এগুলো বলে গিয়েছিল, তাই না? হ্যাঁ, ওজনটা বলছি আমি আরেকবার। তো বেসিক্যালি আমরা যখনই এক জায়গায় একজন ইলেকট্রন নিয়ে নেয়, তখন ইলেকট্রনটা আমরা নর্মালি কি না, তার থেকে আরেক দিকে ইলেকট্রন যেহেতু নিয়ে নিয়েছে, তাই একদিকে নেগেটিভ আর একদিকে পজিটিভ। ওজনের কেসটা আমি কি বলেছিলাম না, দেখ ওজনের কেসটা, ওজন হচ্ছে যে এরকম একদিকে একটা ডাবল বন্ড ছিল, আর একদিকে এরকম ভাবে অক্সিজেন ইলেকট্রন দিয়েছে। এই ইলেকট্রনটা অক্সিজেন একে আরেকটা অক্সিজেনকে দিয়েছে। তাহলে এই অক্সিজেন বরাবর যে চারটে ইলেকট্রন আছে, মানে দুজনেরই দুটো দুটো করে ইলেকট্রন আছে, এই ইলেকট্রন কিন্তু এও নেবে না, এও নেবে না, তার মানে এরও জিরো, এরও জিরো। কিন্তু এ দুটো ইলেকট্রন একে দিয়ে দিয়েছে, তার মানে এ দুটো ইলেকট্রনই এই ইলেকট্রন কিন্তু এরই ইলেকট্রন, মানে এই দুটো ইলেকট্রন এরকম ভাবে দিয়েছে। এটা কিন্তু এরকম অক্সিজেন অক্সিজেন বন্ড নয়, এরকম যে বন্ড এই জিনিসটা নয়। অক্সিজেন সে আর বন্ড করবে না, কটা বন্ড করবে? সে তো দুটো বন্ড অলরেডি করেছে, কথাটা বোঝার চেষ্টা কর। অক্সিজেন আর একটা অক্সিজেনের সাথে বন্ড করা হয়ে গেছে। তো এই অক্সিজেনের সাথে অক্সিজেনের তো দুটো বন্ড হওয়ার কথা অ্যাকচুয়ালি হয়ে গেছে। এবারে অক্সিজেনের উপরে লোন পেয়ার অফ ইলেকট্রন রয়েছে। এবারে এই আর একটা অক্সিজেনকে সে এরকম লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়েছে। তো যদি দেয় তাহলে কি হবে? এ দুটো ইলেকট্রন একে দিয়ে দিয়েছে, তাহলে এটা -2, আর এর মাথায় অটোমেটিক্যালি +2 চলে আসবে। এটা কিন্তু 0। তো এটা আলটিমেটলি অক্সিডেশন নাম্বার, এটার আমরা কিন্তু কি করি না, অ্যাভারেজ অক্সিডেশন +2 -2 +0/3, মানে এটা 0ই করতে হবে অক্সিডেশন নাম্বার, কিন্তু এটা আমরা 0ই রাখবো, কারণ এটাতে কোনো রকমের কোনো ইলেকট্রন, তিনটে অ্যাটমের নেট 0। কিন্তু যদি কেউ ওজনের অক্সিডেশন নাম্বার বের করতে বলে, তাহলে ওজনের 3 রকমের হবে। একটা হচ্ছে অক্সিজেন 0 হবে, একটা +2 হবে, আর একটা -2 হবে। এই 3 রকমের হবে, কারণ এই বন্ডের সাথে এই রকম বন্ডের সাথে এরকম বন্ডে ইলেকট্রন থাকলে এরকম নিয়ে নিল, তখন এটা +1, এটা -1। কিন্তু এরকম যখন থাকে তখন এটা -2, এটা +2, এরকম ভাবে হয়। কারণ দুটো ইলেকট্রনই এ তো দুটোই লুজ করেছে, এটা তো দুটোই লুজ করেছে। আমি 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 হ্যাঁ, বুঝতে পেরেছিস তো? আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো এই কনসেপশনই হচ্ছে অক্সিডেশন স্টেটের আসল কনসেপশন। তুই এবারে এই রুলস অ্যান্ড রেগুলেশন গুলো জাস্ট পড়বি, ছেড়ে দিবি। যে রুলস অ্যান্ড রেগুলেশন গুলো আছে, ফ্রি এলিমেন্ট আনকম্বাইন্ড এলিমেন্টে 0 হয়। আসলে আনকম্বাইন্ড, ধর ফ্লুরিনের 0 হবে, এটা রুল নয়, এটা রুল নয়। ফ্লুরিন যদি বন্ড করে থাকে তাহলে এই ইলেকট্রন কোথায় যাবে? এ তো 0 হতে বাধ্য। অক্সিজেন যদি বন্ড করে থাকে তাহলে অক্সিজেনের সাথে তার তো 0 হবে। দিস ইজ নট আ রুল, এটা রুল নয়, এটা ঘটনা, এটা ঘটনা। তুই বেসিক আজকে তুই ভালো করে অক্সিডেশন নাম্বারটা অন্য পয়েন্ট অফ ভিউ থেকে দেখ। আমি বলছি যে তুই চিরকাল যেমন ভাবে পড়ে এসছিস, তোকে লোকজন যেভাবে বুঝিয়েছে সেভাবে ব্যাপারটা তুই দেখিস না। এগুলো আর কিছুই না, এগুলো রুল নয়। তুই নিজে দেখলেই অবাক হয়ে যাবি যে এগুলো জাস্ট খুব সিম্পল ব্যাপার, কয়েকটা জিনিস নিয়ে এগুলো তৈরি। তো এগুলো তুই পড়বি, ছেড়ে দিবি, কারণ তোর এগুলো দরকার পড়বে না। ফ্লুরিন -1 হবে, কারণ ফ্লুরিন সবসময় হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তো সেটা -1ই হবে।
অক্সিজেন তো -2 হয় অল কম্পাউন্ড এক্সেপ্ট পারঅক্সাইড, সুপার অক্সাইড, অক্সাইডস অফ ফ্লুরিন। এটা তো ওর সাথে জুড়ে থাকলেই তো ও বেশি, ফ্লুরিন তো বেশি ইলেকট্রোনেগেটিভ হয়ে যাবে। আজকে যদি ফ্লুরিনের সাথে অক্সিজেন জুড়ে থাকে তাহলে এই ইলেকট্রনগুলো কার দিকে পাঠাবি তুই? তাহলে এটা কি -2 হবে? হবে না, এটা তো প্লাসের দিকে চলে আসবে, কারণ ফ্লুরিন তখন মাইনাসের দিকে যাবে। তো এই আইডিয়াগুলো কিন্তু তোর কাজে লেগে যাবে তোর নিজের ব্যাপারটা। ওজোনাইট, ওজোনাইট এখানে আমি লিখে দিয়েছি, তার KO3, এগুলো হচ্ছে ওজোনাইট বলে। ওজোনাইটে অনেকবার দিয়েছে K+1, এটা ওজন -3, তো -1/3। কিন্তু মনে রাখবি এটা এভারেজ অক্সিডেশন নাম্বার। ওজনের তোকে যখন করতে হবে K+O3- একজনের ওই মাঝখানের অক্সিজেনটাকে মাইনাস দিয়ে বের করতে হবে। সেসব জিনিস নিয়ে আমি পরে বলছি, কিন্তু এগুলো সবই যখন তুই করতে যাবি তখন এখানে তোকে রুল হিসাবে লিখে দেওয়া হয়েছে, এর এটা হয়, এর এটা হয়, কিন্তু এটা আসলে রুল নয়। আমি তোকে বলছি যে এটা খুব সিম্পল ব্যাপার, ইজিয়েস্ট ব্যাপার। হাইড্রোজেনের সব জায়গায় +1 হয়, এগুলো যেরকম তুই নর্মালি পড়েছিলিস সেই জিনিসগুলোই এখানে লেখা আছে। বা পটাশিয়াম টোটাল অক্সিডেশন নাম্বার 0 হয়, এ নিয়ে আমি তোকে বিশেষ কিছু বলতে চাই না, এবং সবগুলোই তুই এখানে বুঝতে। এই জায়গাটায় একটু তোর এই জায়গাটায় কিন্তু গেছি আমরা, কিন্তু কনসেপশনের দিকে গেছি। এই যে এ বি এর সাথে জুড়ে রয়েছে, কথাটা বোঝার চেষ্টা কর। এবারে এ বি এর সাথে ডাবল বন্ড করে রয়েছে, এ বি এর সাথে ট্রিপল বন্ড করে রয়েছে, এ বি কে ইলেকট্রন দিয়েছে, বি এ কে ইলেকট্রন দিয়েছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এখানে ইউজ করি, কিন্তু কয়েকটা জায়গায় উল্টো পাল্টাও ইউজ করা হয়। দেখ এ আর বি, যেটা বি বেশি ইলেকট্রোনেগেটিভ দেন এ, বি বেশি ইলেকট্রোনেগেটিভ দেন এ, এরকমটা যদি হয় তাহলে তো বি এর দিকে ইলেকট্রন চলে যাবে, তাহলে এটা মাইনাস মানে এটা +1। এবারে যদি এই দিকে ইলেকট্রন বি এর দিকে চলে যায়, তো ডাবল বন্ড আছে, ডাবল বন্ড বরাবর কি হবে? ডাবল বন্ড বরাবর -2 বিটা, এটা +2। আচ্ছা, এটা ট্রিপল বন্ড আছে, তাহলে 3 জোড়া ইলেকট্রন এদিকে চলে যাবে, তাহলে -3, এটা +3। এ বি কে ইলেকট্রন দিয়েছে, তাহলে এই দুটো ইলেকট্রন লুজ করেছে এবং বি গেইন করেছে। এইটা হচ্ছে গন্ডগোলে, সেটা হচ্ছে কি, বি এ কে ইলেকট্রন দিয়েছে, তো এটা কখনো সম্ভবপর হয় না, কারণ যদি বি বেশি ইলেকট্রোনেগেটিভ হয়, এখানে কন্ডিশনটা দেয়া রয়েছে, দেখ তার বেসিসে এটা ভাব যে বি বেশি ইলেকট্রোনেগেটিভ এর চাইতে, তাহলে এটা কিভাবে সম্ভব যে বি ইলেকট্রন একে দিচ্ছে? এটা তো সম্ভব নয়। তো নিশ্চয়ই কোনো রেজোন্যান্সে এই ব্যাপারটা হয়েছে, যে রেজোন্যান্সে বি থেকে এর দিকে এসছে, এবং রেজোন্যান্সে আবার উল্টো দিকেও যায়। সেই জন্য নিশ্চয়ই এমন কোনো প্রসেস ওই বন্ডের মধ্যে রয়েছে যে এর থেকেও বি এর দিকে কোনো সময় গিয়েছিল, আবার সেটা আবার ফেরত গেছে। সেই জন্যে আলটিমেটলি কিন্তু এর মাথায় 0 ধরতে হবে, যদি বি এর ইলেকট্রোনেগেটিভিটি গ্রেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ এ হয়, এবং কোনো বন্ডে যদি এই সিচুয়েশন আমরা দেখি, এটা যখন দেখতে পাবি আমি তোকে তখন বলে দেবো যে এগুলো রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়ে দিয়েছি আমি, কিন্তু এগুলো নর্মাল দেখবি যে অক্সিডেশন নাম্বারের যে রুল আছে তার মধ্যে কিন্তু এটা নেই, কারণ এটা কনসেপশনের থ্রু দিয়ে এই জিনিসটা এসছে। শেয়ার্ড ইলেকট্রন আমি তো তোকে বলেইছি, অ্যাসাইন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ডেফিনেশনের মধ্যে এই কথাটা ঢুকিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য ডেফিনেশনের মধ্যে যেহেতু ওটা ঢুকিয়েছি সেই জন্য আমি এটা বলে দিলাম। তুই HCN এর দেখ, যে HCNটা তুই দেখলে বুঝতে পারবি, আমি তোকে দেখাচ্ছি। HC, এটা ট্রিপল বন্ড N। তো আজকে তুই বল যে কিভাবে তুই বের করবি হাইড্রোজেন কার্বনের চেয়ে বেশি ইলেকট্রোপজিটিভ। এটা আমি ভুল করেছিলাম আগেরটা, হাইড্রোজেন ইলেকট্রোপজিটিভিটি হাইড্রোজেনের বেশি দেন কার্বন, এটাই মনে হয় ঠিক। খুব ডিফারেন্সটা খুব একটা বেশি নয়, কিন্তু হাইড্রোজেন মোর ইলেকট্রোপজিটিভ, এটাই আমি একটু ভুল করেছি আগে এক জায়গায় মনে হয়।
এই দুটো যদি ইলেকট্রন থাকে তাহলে এই দুটো ইলেকট্রন কিন্তু কার্বনের দিকে আসবে, মানে এর মাথায় +1, এর মাথায় -1। আর এই তিনটে ইলেকট্রন যে থাকবে, 3 জোড়া ইলেকট্রন মানে 6টা ইলেকট্রন, এগুলো রেসিডুয়াল চার্জ নাইট্রোজেনের দিকে যাবে, তার মানে নাইট্রোজেন -3, তাহলে কার্বনের ঘাড়ে +3। তাহলে এই কার্বনটা হবে কত না, এই কার্বনটা হবে অ্যাকচুয়ালি +2, এই নাইট্রোজেনটা হবে -3, হাইড্রোজেনটা +1। কোনো রুলস অ্যান্ড রেগুলেশনের দরকার নেই। কিন্তু দেখ এইটা দেখ, HNC, এটা তো হাইড্রোজেন তো অ্যাজ ইউজুয়াল +1, এখানে নাইট্রোজেন আছে, এটা কিন্তু নাইট্রোজেনটা -1। এখানে দেখ নাইট্রোজেন থেকে কার্বনের দিকে ইলেকট্রন যাচ্ছে, এরকম একটা রয়েছে। তো নাইট্রোজেন থেকে যদি কার্বনের দিকে ইলেকট্রন যায় তাহলে একটা বন্ড বরাবর এটা একটা বন্ড বরাবর -2, এই যে উপরের বন্ডটা বরাবর -2, তাহলে নাইট্রোজেনের এখানে +2। আচ্ছা না, সরি ভুল করলাম। এই যে দুটো যে নিচে বন্ড আছে, দুটো বন্ড বরাবর এটা হচ্ছে +2 আর এই নাইট্রোজেন হচ্ছে -2। আর বলেছি যে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অন্যকে ইলেকট্রন দেবে না, তার মানে তার জন্য এটাও 0 এটাও 0। সেই জন্য এখানে কিন্তু কার্বন +2 হবে, নাইট্রোজেন -3 হবে, আর হাইড্রোজেন +1 হবে। এই কেসটায় এটা কি বুঝতে পারলি? ডান দিকের কেসটা কি বুঝতে পেরেছিস? হ্যাঁ না? HNC এর নাইট্রোজেন যে -3 হচ্ছে, না বুঝলে বল। এটা আমি আরেকবার বলছি। আমি যে না আমি তোকে বলছি, এই যে লাস্টের যেটা 0 এটাতে কি হচ্ছে না, এ কে বি ইলেকট্রন দিচ্ছে, কিন্তু বি বেশি ইলেকট্রোনেগেটিভ দেন এ। তার ওখানের কেসটায় কার্বনকে ইলেকট্রন দিচ্ছে নাইট্রোজেন। এরকম হয় না, আমি কি বলেছি, এরকম হয় না যে বেশি ইলেকট্রোনেগেটিভ সে একটা ইলেকট্রোপজিটিভকে ইলেকট্রন দিতে পারে না। যদি দেয় তাহলে বুঝতে হবে যে ওখানে অন্য কোনোভাবে রেজোন্যান্সের থ্রু দিয়ে নিশ্চয়ই এদিক থেকে এদিকেও ইলেকট্রন গেছে। ইলেকট্রনের সাপ্লাই না হলে কিন্তু ইলেকট্রন কখনো দিতে পারবে না। তো এরকম পরিস্থিতিতে এর জন্য এরও 0 এরও 0, এই দেখ 0 লেখা রয়েছে। তো এখন দেখ যে আমি তোকে যেটা বলতে চাইছি, এটা হাইড্রোজেন, এখানে নাইট্রোজেন, এরকম ট্রিপল বন্ড ছিল কার্বন, এখানে তো 3টে বন্ড। তো 3টে বন্ডের মধ্যে এই বন্ডের জন্য এটাও 0 এটাও 0, কারণ নাইট্রোজেন তো বেশি ইলেকট্রোনেগেটিভ, সে তো কার্বনকে ইলেকট্রন যদি দেয় তার জন্য 0 ধরার কথা। আর বাকি যে দুটো বন্ড আছে এর জন্য -2 আর এটার জন্য -2, আর হাইড্রোজেন এটা +1, তার জন্য নাইট্রোজেন -1। তাহলে -1 আর -2 মিলিয়ে এখানে -1 -2 মিলিয়ে এটা -3। এইটা হচ্ছে এটা বুঝতে পারলি কি? এখন বুঝতে পারলি না? 3টে বন্ড আছে তো, নাইট্রোজেনের সাথে কার্বনের 3টে বন্ড আছে। একটা নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ওর থেকে কার্বনের যেটা ইলেকট্রন যাচ্ছে ওর থেকে কার্বনে যাচ্ছে, ওর জন্য কিন্তু কোনো চার্জের নেগেটিভ পজিটিভ হবে না, ওটার জন্য হবে না।
কারণ ওটা ওটা অ্যাবনর্মাল কেস যেখানে কিনা ইলেকট্রন হ্যাঁ কার্বনে প্লাস টু, সরি, হ্যাঁ কার্বনে প্লাস টু, কার্বনে প্লাস টু। এবার বুঝতে পেরেছিস? ঠিক আছে, তো কনভেনশনাল অক্সিডেশন নাম্বার বের করতে গেলে এই সমস্ত ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে। আমি বলছি, আরো আস্তে আস্তে তুই বুঝতে পারবি। এইখানে যখন আমরা এই অক্সিডেশন নাম্বার বের করি Fe3O4 এর, তখন আমরা কি করি? অ্যাকচুয়ালি Fe3O4 বলে যে কম্পাউন্ডটা, সেটা ওরকম Fe3O4 যদি তুই ডাইরেক্টলি বের করতে চাস তাহলে তো 8/3 আসবে, যেটা আমি আগেই বলেছি যে নর্মাল রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে তুই যদি করিস তাহলে 8/3 আসবে। কিন্তু Fe3O4 আসলে এক্সিস্ট করে কিরকম ভাবে না, FeO আর Fe2O3, তো একটাতে +3 আর একটাতে +2, এটা হয়। তো এটা অ্যাভারেজ করে এই 2 একটাতে আর এখানে দুটো আছে, তার জন্যে +3 করে, তো এইভাবে 8/3 আসে। কিন্তু অ্যাকচুয়ালি রেসিডিউয়াল চার্জ সেটা কিন্তু কখনোই এটা ফ্র্যাকশনাল হওয়ার কথা নয়, অক্সিডেশন নাম্বার কখনোই ফ্র্যাকশনাল হওয়ার কথা নয়। কিন্তু আসলে আমরা কম্পাউন্ডটাকে রিপ্রেজেন্ট করি এবং আমরা এমনভাবে রিপ্রেজেন্ট করি যে সেটা আলটিমেটলি এগুলো চলে আসে, এগুলোকে বলে প্যারাডক্স। এগুলোর থেকে কোশ্চেন দেয়। তুই যখন Fe3O4 লিখবি তখন তোকে বলতে হবে যে এখানে যে তিনটে আয়রন রয়েছে, আয়রন আয়রন আয়রন, তার মধ্যে একটা আয়রনের +2 আর বাকি দুটো আয়রন যে রয়েছে তাদের +3 করে অক্সিডেশন নাম্বার হচ্ছে। এই ব্যাপারটাই আমি তোকে বোঝাতে চাইলাম, কারণ এটা হচ্ছে অক্সিডেশন নাম্বার কোনো একটা অ্যাটমের 0 সেটা অনেক রকম ভাবে হতে পারে। প্রথম কথা হচ্ছে যে অক্সিডেশন নাম্বার 0 হতে পারে শুধু যদি একই রকমের অ্যাটম থাকে, তাহলে ওভারঅল S8 O2 O3 এসব 0 হয়। বা compound has more than one atom of same kind of different oxidation state, average oxidation state is 0। এসব কেস কিন্তু অ্যাভারেজের জন্য, এটা কিন্তু কনভেনশনাল অক্সিডেশন নাম্বারের ক্ষেত্রেই হয়। যেরকম ধর অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, যেখানে কার্বন কত, দুটো আছে X, হাইড্রোজেন কত, 4টে আছে, অক্সিজেন কত আছে, -2 দিয়ে 4 = 0, তাহলে X = চলে আসবে 0, কারণ অক্সিজেন মিলিয়ে -4 আর হাইড্রোজেন মিলিয়ে +4, সব টোটাল মিলিয়ে হচ্ছে এখানে 0 চলে আসছে। এরকম ভাবে 0 হতে পারে। বা could have some atoms of more electronegative element and some atoms of less electronegative element attached to it so that the total oxidation state becomes 0। এরকম হতে পারে যে কার্বনের সাথে দুটো হাইড্রোজেন আছে আর দুটো ক্লোরিন আছে, তাহলে ক্লোরিন গুলো ইলেকট্রন নিয়ে নিচ্ছে -1 -1, আবার এখানে কার্বন ইলেকট্রন নিচ্ছে, তার মানে -2, তো এখানে আর ওদিকের জন্য +2, তাহলে সব মিলিয়ে কিন্তু কার্বনের অক্সিডেশন স্টেট কিন্তু 0 চলে আসছে। তো তার মানে ফ্রি কন্ডিশনে না থাকলেও, ফ্রি স্টেটে না থাকলেও কিন্তু তাদের অক্সিডেশন স্টেট কিন্তু 0 হতে পারে, 0 হওয়ার
সম্ভাবনা আছে, এই কেসে হতে পারে। আচ্ছা, এবারে দেখ যে আমরা এই জিনিসটা একটু পড়তে চাই, সেটা হচ্ছে কন মানে হচ্ছে কনভেনশনাল অক্সিডেশন নাম্বার, আর এম ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার। কনভেনশনাল অক্সিডেশন নাম্বার, CON হচ্ছে কনভেনশনাল অক্সিডেশন নাম্বার, মানে যেটা ক্যালকুলেটেড বাই ইউজিং রুলস। আমরা যে রুলস অ্যান্ড রেগুলেশন দিই অক্সিডেশন নাম্বার বের করার, সেইটার যে রুলস অ্যান্ড রেগুলেশন দিই তার বেসিসে আমরা যেটা বের করি সেটাকে বলে কনভেনশনাল অক্সিডেশন নাম্বার। আর মন মানে হচ্ছে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার, মানে কত ম্যাক্সিমাম তার অক্সিডেশন নাম্বার হতে পারে। তো এখন কনভেনশনাল অক্সিডেশন কখন, আমি দেখ তুই একটা জিনিস বোঝার চেষ্টা কর, যে তুই কখন বুঝবি যে তোর অক্সিডেশন নাম্বার বের করাটা ভুল হচ্ছে, কখন বুঝবি যে তোর অক্সিডেশন নাম্বারটা কনভেনশনাল ওয়েতে বের করা যাবে না। কারণ এমনটা কোনো ভাবার কারণ নেই যে কনভেনশনাল অক্সিডেশন নাম্বার সবসময় ভুল। ধর আমি তোকে বলছি যে CrO5 এটা তুই লিখলি, তো CrO5 অক্সিজেন -10 আর ক্রোমিয়াম +10 এরকম করে লিখে দিবি। তো এখানে লিখলে এটা দেখা যাচ্ছে ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে না, এখানে আমার অক্সিডেশন নাম্বার ম্যাক্সিমাম কত হতে পারে, ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার সেটা কিন্তু কখনোই 8-এর উপরে যেতেই পারে না, 8-এর উপরে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার হতেই পারে না। তাহলে 8-এর উপরে যদি হতে না পারে তাহলে এখানে কিভাবে তার 10 চলে আসছে, তা নিশ্চয়ই দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আমরা অনেকটাই ভুল হচ্ছে। তো এখন এই ভুল হওয়া জায়গাটা আমাদের ঠিক করতে হবে। তো ঠিক করার জন্য আমরা কি করব না, কনভেনশনাল অক্সিডেশন নাম্বার বের করব, ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার বের করব। এখন প্রশ্ন হচ্ছে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার আমি কি করে কনভেনশনাল অক্সিডেশন নাম্বার তো বের করতে পারি, যেহেতু রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে আমি বের করতে পারবো, যখন তখন অক্সিজেন -2 হয়, হাইড্রোজেন +1 হয়, কনভেনশনাল তো যখন তখন বের করতে পারবো। কিন্তু এইটা কিভাবে বের করব না, এইটা কিভাবে বের করব না, সেখানে আমরা বলছি যে অক্সিডেশন নাম্বার যেটা মিনিমাম আর ম্যাক্সিমাম কিভাবে বের করে। মিনিমাম অক্সিডেশন নাম্বার হচ্ছে নন মেটালের ক্ষেত্রে তার ভ্যালেন্স ইলেকট্রন যা থাকবে তাকে -8 করে দিতে হবে, তাহলে কিন্তু তার মিনিমাম অক্সিডেশন নাম্বার বেরোবে। ধর নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত না 5, তাহলে তার মিনিমাম অক্সিডেশন স্টেট হবে কত না -3, মিনিমাম অক্সিডেশন নাম্বার -3 হবে। অক্সিজেনের ধর সবসময় কত থাকে বাইরের সেলে 6টা, তো -8, তাহলে মিনিমাম অক্সিডেশন হবে নন মেটালের হলে। কিন্তু মেটাল হলে তার অক্সিডেশন নাম্বার সবসময় কত হবে, 0 হবে। আর ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার কত হতে পারে না, ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার যদি S ব্লক বা P ব্লকের এলিমেন্ট হয়, তার যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে, তার নাইট্রোজেন একটা P ব্লকের এলিমেন্ট, তো ওর বাইরের সেলে কটা আছে না 5টা আছে, তাহলে প্লাস ভ্যালেন্স ইলেকট্রন। কিন্তু ডি ব্লকের এলিমেন্ট যদি হয়, ধর ম্যাঙ্গানিজের কথা বলছি, ম্যাঙ্গানিজের 3d5,4s2, তো ম্যাক্সিমাম কত হবে না, NS এর ইলেকট্রন আর n-1d, মানে S এর ইলেকট্রন বাইরের আর n-1d মানে 5 + 2 মানে +7 হবে। আমি এটা সব জায়গায় কাজে লাগবে, সমস্ত জায়গায় কাজে লাগবে। মেটালের অক্সিডেশন স্টেট কখনো নেগেটিভ হয় না, মেটালের মিনিমাম অক্সিডেশন স্টেট 0 হয়। তাহলে আমি তোকে বললাম যে অক্সিডেশন নাম্বার সেটা মিনিমাম বা ম্যাক্সিমাম হতে পারে। মিনিমাম যদি হয় তাহলে সেটা নন মেটাল যদি হয় তাহলে তার ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন -8 করে দিবি, মেটাল হলে তো 0 করে দিচ্ছি। ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট হলে S বা P ব্লকের ক্ষেত্রে যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে তাই হবে। আর যদি D ব্লক হয় তাহলে n-1d সেটা আর NS হলে যা হবে। ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার এভাবে হতে পারে কোনো কম্পাউন্ড নাও পাওয়া নাও যেতে পারে সেরকম, কিন্তু সব থেকে বেশি অক্সিডেশন স্টেট কত হতে পারে
না +8 এর ওপরে কখনোই কিন্তু অক্সিডেশন নাম্বার গ্রেটার দেন 8 কিন্তু কখনোই সম্ভব নয়। এটা নেভার এটা কখনোই হবে না। অক্সিডেশন নাম্বার গ্রেটার দেন 8 কখনোই সম্ভব নয়। অক্সিডেশন নাম্বার হাইয়েস্ট হতে পারে যেটা, সেটা হচ্ছে +8। দ্যাটস ইট। এবারে শোন, আমি তোকে বিষয়টা বলছি। তো এবারে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে মিনিমাম অক্সিডেশন নাম্বার হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন -8, ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার হচ্ছে +8। তো যদি তুই দেখিস কনভেনশনাল অক্সিডেশন নাম্বার ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বারের উপরে চলে গেছে, ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার ধর তুই কথার কথা যে ক্রোমিয়ামের 4s1 3d5, তাহলে এর দেখছিস যে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার হচ্ছে +6, কিন্তু CrO5 কনভেনশনাল বের করতে গেলে এখানে 10 চলে আসছে। তাহলে যখন কনভেনশনাল গ্রেটার দ্যান ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার, এটা নট পসিবল, এটা হতে পারে না। নাও ইউজ দ্য স্ট্রাকচার টু গেট রিয়েল অক্সিডেশন নাম্বার। যখনই তোর দেখবি যে কনভেনশনাল অক্সিডেশন নাম্বার ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বারের চাইতে বেশি যাচ্ছে, তখনই তোকে কি করতে হবে না, সেক্ষেত্রে তোকে করতে হবে কি, স্ট্রাকচার বের করতে হবে। স্ট্রাকচার বের করে তার বেসিসে কিন্তু তোকে এর রিয়েল অক্সিডেশন নাম্বার কি হবে সেটা বের করতে হবে। তো এই স্ট্রাকচার বের করার ব্যাপারটা কিভাবে আমরা করব সেটাও আমি তোকে বলছি এক্সাম্পল নিয়ে। তুই দেখ যে এমন অনেক কম্পাউন্ড আছে যার মধ্যে যেসব জায়গায় গন্ডগোল হয়, সালফার সালফার বন্ড থাকে আর অক্সিজেন অক্সিজেন বন্ড থাকে, সেসব জায়গায় কিন্তু গন্ডগোল হয়। তো আমাদের গন্ডগোলটা অক্সিজেন অক্সিজেন বন্ড বা সালফার সালফার বন্ড, এই দুটো ক্ষেত্রে গন্ডগোলটা হয়। তো আমরা কি করে এই গন্ডগোলটাকে ওভারকাম করব, দেখ আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধর H2SO5 আছে, H2SO5 তুই যদি কনভেনশনাল অক্সিডেশন নাম্বার বের করিস, তাহলে হাইড্রোজেনের কত +2, আর সালফারের যদি X হয়, অক্সিজেনের কত -10 = 0, তাহলে X +8। কিন্তু সালফারের ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট কত না +6, কারণ সালফারের হচ্ছে 3s2 3p4, s আর p বাইরের সেলে 6টা ইলেকট্রন +6, তো এটা 8, এটা কিন্তু মিলছে না। তাহলে এক্ষেত্রে একটাই সালফার আছে, তো অক্সিজেন অক্সিজেন বন্ড এখানে মাঝখানে থাকতে পারে। তো কিভাবে আমরা বের করব কতগুলো অক্সিজেন অক্সিজেন বন্ড আছে না, কনভেনশনাল অক্সিডেশন নাম্বার কত 8 মাইনাস কি ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার 6/2, ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার হচ্ছে 6/2। তাহলে এখানে অক্সিজেন অক্সিজেন বন্ড H2SO5 কতগুলো হয়, কি বলছিস? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো আমরা ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার, তো এখানে কনভেনশনাল অক্সিডেশন নাম্বার তোর বেরোচ্ছে 8, কিন্তু ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার বেরোচ্ছে +6, তাহলে কনভেনশনাল অক্সিডেশন নাম্বার মাইনাস ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার /2, এটা আমরা করছি। তাহলে এটা কত আসছে, গন্ডগোল আসছে কেন, 8 -3, এখানে তো ঠিক হচ্ছে না, ওটাও কি কিছু ভুল করলাম? আচ্ছা একবার দেখে নে, হাইড্রোজেন হচ্ছে +2 আর X =10 +8। অক্সিজেন অক্সিজেন বন্ড কতগুলো আছে,
ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার হচ্ছে, আচ্ছা এখানে ভুল করেছি আমি একটু ফর্মুলাটা ইউজ করার ক্ষেত্রে, আমি তোকে বলছি ভুলটা কোথায় হয়েছে। কনভেনশনাল অক্সিডেশন নাম্বার +8, এটা +6, এটা ঠিক আছে। এবারে যেটা ভুল করেছি সেটা হচ্ছে যে 8 - 6 / 2, এইটা হোল এরকম ব্র্যাকেট দিয়ে রাখ, নাহলে mx/2 এরকম হয়ে যাচ্ছে। তো 4 না 2/2, মানে এটা একটা অক্সিজেন বন্ড আছে, তাহলে একটা অক্সিজেন এখানে 1 চলে এলো, তো একটা অক্সিজেন বন্ড রয়েছে যেটার জন্য এই গন্ডগোলটা আসছে। তো অক্সিজেন বন্ড, এবার সালফার রয়েছে, এবারে এর সাথে একটা এরকম অক্সিজেন বন্ড দিলাম, কিন্তু 5টা অক্সিজেন রয়েছে, বাকি সালফারের সাথে আর এখানে একটা হাইড্রোজেন দেব, আর বাকি অক্সিজেন রয়েছে আর একটা হাইড্রোজেন রয়েছে, তাহলে এখানেও কিন্তু একটা ডাবল বন্ড, মানে সালফারের এখানে স্ট্রাকচারটা, এই যে একটা অক্সিজেন বন্ড আছে সেটা এখান থেকে বেরিয়ে যাবে। এবারে সালফারের অক্সিডেশন নাম্বার কত হবে না, এটার জন্য -2 -2 -1 -1, তাহলে -2 -2 -1 -1, মানে -6, মানে সালফারের এখানে অক্সিডেশন নাম্বার অ্যাকচুয়ালি হওয়ার কথা কত, +6, এখানে সালফার হবে +6, এই কথা বললাম। এখানে কনভেনশনাল অক্সিডেশন নাম্বার +10, ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার হচ্ছে +6, তাহলে এটা করলে দাঁড়াবে 10 - 4/2, মানে 2, তাহলে দুটো এরকম বন্ড আছে, তার মানে ক্রোমিয়ামের সাথে অক্সিজেন এরকম একটা, অক্সিজেন এরকম একটা, আর একটা অক্সিজেন কিন্তু এরকম ডাবল বন্ড, তাহলে এটা ইলেকট্রন দুটো নিয়ে নেবে -1, এটার জন্যে -1, এটার জন্যে -2, এটার জন্য আবার -1, এটা আমার পারক্সাইডের জন্য যে -1 এরকম দরকার পড়ছে না, এই দুটো বন্ড বরাবর যদি এই ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে এসব করে -6 হচ্ছে, এটা +6 হবে। তো H2SO5 বা CrO5 এগুলোতে আমরা বুঝতে পারলাম। আরো একটা জিনিস আমি তোকে বলছি, যেটা তোকে আমি বলছি যে সালফার বন্ডের জন্য এই জিনিসটা হয়, যে সালফার কটা বন্ড আছে, হ্যাঁ, সালফার কটা বন্ড আছে, এটা আমি তোকে বলছি। একটা জিনিস দেখ, তুই এটা লিখে নিবি, কারণ আমি এটা অন্য এক্সট্রা জায়গায় লিখছি, এটা এখানে নেই, আমার পিডিএফটার মধ্যে নেই, আমার মনে পড়লো। এই বন্ডের প্রবলেমটা সালফারের জন্য হয়, যে হাউ টু ক্যালকুলেট, এটা ইনঅর্গানিক কেমিস্ট্রিতেও কাজে লাগবে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ সালফার বন্ড ইন এ কম্পাউন্ড। সালফার বন্ড কত আছে, এরকম প্রশ্নও দেয় যে এতে সালফার বন্ড কত আছে। ধর আমি তোকে বললাম যে ধর H2S4O6 এতে, বা ধর এরকম H2S3O6, বা ধর H2S2O6, সালফার বন্ড কটা আছে, এটা কি বলতে পারবি? কে বলতে পারবি? কারোর ধারণা আছে যে সালফার বন্ড কি করে, অক্সিজেন বন্ড কটা আছে, তো আমি কিভাবে বের করতে হয় আমি তোকে দেখালাম। আচ্ছা, সালফার বন্ড তুই বলতে পারবি না, তাই তো? আচ্ছা আমি তোকে একটা সোজা নিয়ম বলে দিচ্ছি, যাতে সবই
এই থায়োনিক অ্যাসিড ফ্যাসিড গুলো মিলে যাবে, প্রত্যেকটা মিলে যাবে, সেটা আমি তোকে বলছি। তুই ধরে নে যে এটা SnO6 এরকম, এখানে এনটা তুই একটা কিছু নাম্বার, যাই হোক একটা নাম্বার, এটা 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, যাই হোক একটা নাম্বার। তুই সবসময় কি করবি না, এই এন আর অক্সিজেনের রেশিও করবি, এনটা আর অক্সিজেনটা রেশিও করবি, রেশিও করে দেখবি যে সেটা 1/3 চাইতে বেশি হচ্ছে কিনা। দেখ এসব হচ্ছে মানে এগুলো কিন্তু কোনো রুল নয়, আমি একটা জিনিস বলছি, এগুলো কিন্তু কোনো রুল নয়, কিন্তু এগুলো ফটাকসে কাজে লেগে যাবে। তোকে না হলে স্ট্রাকচার মুখস্থ করতে হবে ভাই, সেটা যদি তুই করতে পারিস তাহলে আমার কথা না শুনলেও চলবে, কিন্তু তোর স্ট্রাকচার মুখস্থ করাটা কিন্তু একটু ডিফিকাল্ট ব্যাপার। মানে থায়োনিক অ্যাসিডের, সব থায়োনিক অ্যাসিডের জন্য 1/3 চাইতে বেশি হয়, যেটা ওই সাইক্লিক হয় সেগুলোতে শুধু এই জায়গাটা মেলে না, কিন্তু সেগুলো সিলেবাসে নেই। ওইগুলো যে সাইক্লিক থায়োনিক অ্যাসিড ওগুলো সিলেবাসে নেই, ওদের ক্ষেত্রে শুধু মিলবে না, বাকি সব আমাদের যত সিলেবাসে আছে সবই থায়োনিক অ্যাসিড গুলো মিলে যাবে। তুই শুধু দেখে নিবি যে এন এর সাথে ও কিন্তু 1/3 চাইতে বেশি হচ্ছে কিনা। দেখ ধর এইটা ধর এন এর ভ্যালু কত 4 আর ওর ভ্যালু কত 6, তাহলে এটা হচ্ছে 2/3 মানে গ্রেটার দ্যান 1/3। যদি এরকম হয় তাহলে তুই বুঝবি যে নাম্বার অফ এস বন্ড হবে কত না n-1, n-1টা এস বন্ড থাকবে, মানে গ্যারান্টেড এটা তোর মিলে যাবে, আমি করে দেখেছি মিলে যাবে। তাহলে দেখ যে তুই যদি এই কম্পাউন্ডটা ধরিস, এতে কটা এস বন্ড রয়েছে, তাহলে তোর হবে এখানে তোর 3টে, এই যে 4 আছে তো, তুই সঙ্গে সঙ্গে বুঝে যাবি যে এটা 3টে এস বন্ড হবে। এটাতে তুই দেখবি যে 2টো এস বন্ড হবে, এর বন্ড হচ্ছে 2টো হবে, এস বন্ড 2টো হবে। এটাতে 2টো আছে তো, এটাতে তোর একটা এস বন্ড থাকবে। তুই বইতে স্ট্রাকচার দেখিস খুলে, না যদি মেলে আমাকে বলবি। তুই প্রথমে একটা কাজ করবি, তোকে যে কম্পাউন্ডটা দেবে তার সালফারের কতগুলো নাম্বার আছে তার সাথে এই অক্সিজেনের নাম্বারকে রেশিও করবি, রেশিও করে দেখবি যে 1/3 চাইতে বেশি হচ্ছে কিনা। এটা যখন 4 দিতে 1/3 চাইতে বেশি হয়েছে, তখন 3 বা 2 থাকলে তো 1/3 চাইতে বেশি হবেই, 1/3 চাইতে বেশি হলেই হবে, 1/3 সমান বা বেশি, ইকুয়াল বা বেশি হলেই হবে, ইকুয়াল বা বেশি হলেই হবে। এবার তাহলে n/1 হবে তার সালফার বন্ডের নাম্বার, ব্যাস এটাতেই তোর চলে যাবে, এটাতেই তোর কাজ মিটে যাবে। সালফার বন্ড আর অক্সিজেন বন্ড জানলেই তোর ব্যাপারটা হয়ে যাবে, আর বাকি জায়গায় গন্ডগোল হয় না। গন্ডগোল হয় যত সালফারের যেসব কম্পাউন্ডগুলো, থায়োসালফেট, থায়োনিক অ্যাসিড, এইসবেতে গন্ডগোল হয়, আর ওইখানে গন্ডগোল হয়। আমি তোকে দেখাচ্ছি এগুলো, এখানে কয়েকটা দেয়া রয়েছে, তুই একটু করবি। আচ্ছা, আর একটা কথা তোকে বলে দিই, সেটা হচ্ছে ধর আমি একটা জিনিস বলছি, যদি তুই দেখিস যে এই অক্সিজেনের নাম্বার অফ বন্ড বের করতে গিয়ে যদি তুই দেখিস যে এটা ধর 2.5 এরকম আসতে পারে বা 3.5 এসব আসতে পারে, এগুলোকে কিন্তু তার নেক্সট হায়ার হোল নাম্বার করে দিবি। ধর 2.5 আছে, বুঝবি যে 3টে বন্ড আছে, এটা 4টে পারক্সো বন্ড আছে, এরকম ভাবে ব্যাপারটাকে তুই করবি, তাহলেই কিন্তু হয়ে যাবে, বাকি সমস্যা কোনোটাতে হবে না, কোনো প্রবলেম হবে না। আমি করে দেখেছি, এটা নিজেরা করে দেখিস, পারবি আশা করছি, না পারলে তো আমাকে বলবি। তো এখন
কনভেনশনাল অক্সিডেশন নাম্বার, ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার, এই কথা তোকে আমি বললাম। এবার তুই দেখ যে ধর এইসব যে কম্পাউন্ড গুলো হয়, এই যে Br3O8, এগুলো কখনোই কিন্তু কনভেনশনাল অক্সিডেশন নাম্বার দিয়ে তুই বের করতে পারবি না। তার কারণ এটা ভুল বেরোবে। Br3O8 এটা অক্সিজেন 16, তাহলে এটা +16, তাহলে ব্রোমিনের এই 16/3 এরকম করে কিন্তু চলে আসবে। কিন্তু এটা গুলো হয় না, তাহলে তোকে কি করতে হবে না, ডাবল বন্ড আছে -2 -2 -2, তাহলে ব্রোমিনের হচ্ছে +6। এই ব্রোমিনটা জন্যে এই ব্রোমিনটার জন্য এটা 0, কিন্তু এটাতে -2 এর জন্য +2 -2, তার মানে এই ব্রোমিনটা হচ্ছে +4, আর এই ব্রোমিনটা -2 -2 -2 এর জন্য +6। তাহলে এইটা যখন আসছে 16/3, এটা এইভাবে আসছে যে 6 + 6 + 4/3 মানে 16/3। কিন্তু এতে যদি তোকে ব্রোমিনের অক্সিডেশন নাম্বার বের করতে বলে, তুই বলবি যে 3টে ব্রোমিন আছে, একজনের হচ্ছে +6, আর একজনের হচ্ছে +6, আর একজনের হচ্ছে +4। এটাই হচ্ছে সত্যি কথা, এটা অ্যাকচুয়াল ব্যাপার। কিন্তু ট্রাইব্রোমো অক্টাক্সাইড এই কম্পাউন্ডটা হচ্ছে এরকম। এখানে তুই এরকম ভাবে বের কর। এইখানে যদি তুই H2SO5 যে দেখাচ্ছিলাম যে একটা এরকম পারক্সো লিঙ্কেজ থাকে, সেই অনুযায়ী H2SO5 এর পারক্সো লিঙ্কেজ যেখানে থাকবে সেখানে একটু একটু গন্ডগোল হবে। আর এই যে এই দেখ H2S2O8, এই দেখ এখানে একটা পারক্সো লিঙ্কেজ আছে। তুই হিসাব করে বের করতে পারিস যে কতগুলো পারক্সো লিঙ্কেজ আছে। আমি যে তোকে কন মাইনাস ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট বাই 2 এটা করলেই কিন্তু ও নাম্বার তুই পেয়ে যাবি, অব্যর্থভাবে পেয়ে যাবি। এখানেও তাই করা আছে। এই যে ক্রোমিয়ামের এখানেও তাই তুই পাবি, ক্রোমিয়ামের +6 যেটা দেখালাম, দুটো অক্সিডেশন, এটা তো অলরেডি করেইছি, দুটো অক্সিডেশন স্টেট ক্রোমিয়ামের। Pb3O4 এটাতেও তুই অ্যাভারেজ করতে পারিস, কিন্তু এটাতেও PbO আর PbO2 এই দু রকমের Pb3O4 দু রকমের থাকে। এরকম Fe3O4 এর মতো, Fe3O4 যেরকম সেই একই রকমের। দেখ এই যে সালফার, এই যে একটা সালফার সালফার বন্ড আছে, দেখ Na2S4O6। এবার দেখ এখানে তুই N বাই অক্সিজেন এটা গ্রেটার দেন 1/3, দেখ 4/6, তাহলে 2 এটা 1/3 হচ্ছে। তো তার মানে এটাতে না, এটা তো থায়ানিক অ্যাসিড নয়, এটা তো টেট্রাথায়ান, এটা তো সোডিয়াম সল্ট, এটা তো মিলবে না, এটা করা যাবে না, এটা তো সোডিয়াম টেট্রাথায়ানেট, এটা তো হবে না। এটাতে তোকে আলাদা করেই বের করতে হবে। এটাতে -2 -2 -1, মাঝখানে দুটো 0 হতে হবে, এখানে -2, এখানে -2, এখানে +6 হবে এদিকে একটা, আর এখানেও তাই +5 হবে, +5 হবে, 2 4। এবারে তাকে 4 দিয়ে ডিভাইড করে দিতে হবে এরকম ভাবে। কার্বন, ট্রাইকার্বন ডাইঅক্সাইড, এটাও আমি করেছিলাম, আগেও দেখিয়েছিলাম যে এই মাঝখানেরটা 0 হয়, এটাতে +2 হয়, এটাতে +2 হয়, কারণ এটা -2, এটা -2। মানে মোট কথা অক্সিডেশন নাম্বারের কনসেপশনটা তোর ক্লিয়ার হয়ে গেলে তুই এটা করতে পারবি। আচ্ছা, এবারে হচ্ছে যে তোকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি না, এই যে আমরা কোন একটা রিয়াকশন দেয়া থাকলে তার ইলেকট্রন নাম্বার কতগুলো চেঞ্জ হচ্ছে বা অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, অক্সিডেশন নাম্বার চেঞ্জ, সেটা তোকে বের করতে হবে। কারণ এটা সব জায়গাতে কাজে লাগবে, অক্সিডেশন নাম্বার চেঞ্জ বা ইলেকট্রন নাম্বার চেঞ্জ, এই জিনিসটা
সমস্ত জায়গায় কিন্তু কাজে লাগবে, এটা ছাড়া কিন্তু চলবে না, সমস্ত জায়গায় কাজে লাগবে। তো এই যে ব্যাপারটা কি করে বের করে অক্সিডেশন নাম্বার চেঞ্জ, সেটা আমি তোকে বলছি যে অক্সিডেশন নাম্বার চেঞ্জ তুই কিভাবে বের করবি। দেখ, তোর এখানে ধর দেয়া রয়েছে যে KMnO4 থেকে MnSO4। তো KMnO4 তুই সবসময় একটা জিনিস ভাববি যে অনেক জায়গাতেই কিন্তু এটা বের করার সময় একটু গন্ডগোল চলে আসে, কিন্তু এটা আমি তোকে বোঝাচ্ছি। ধর তুই, আমি তোকে বলছি যে এখানে ধর এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ম্যাঙ্গানিজে +7, এটা +2, তাহলে অক্সিডেশন নাম্বার চেঞ্জ কত না, এটা 5 এর চেঞ্জ হয়ে গেল, কারণ অক্সিডেশন নাম্বার হচ্ছে চেঞ্জটা হচ্ছে 5, মানে 7 থেকে 2 হয়েছে। মড ভ্যালু মানে মড মানে চেঞ্জ বলছিস তো, তাই প্লাস মাইনাস বলার দরকার নেই। চেঞ্জ মানে হচ্ছে যে মড ভ্যালু মানে তার আগে প্লাস মাইনাস কিছু থাকবে না। চেঞ্জ বললে যেটা বোঝায়, চেঞ্জ মানে বাড়াটাকেও বলে চেঞ্জ, কমাটাকেও বলে চেঞ্জ, সেই জন্য চেঞ্জের কোনো ব্যাপার। তাহলে তুই আমাকে বল যে এইটা 4 নম্বরটায় কার্বনের অক্সিডেশন নাম্বার চেঞ্জটা কি হবে এই 4 নম্বরটা। এটা দেখ, ক্রোমিয়াম হচ্ছে মাইনাস, এখানে 8, এখানে +2, আচ্ছা ক্রোমিয়ামের তার মানে হচ্ছে এখানে +6, আর এদিকে হচ্ছে +3, তার মানে এখানে 3 এর চেঞ্জ হয়েছে। আচ্ছা পটাশিয়াম আয়োডাইড -1, এখানে +5, তাহলে 4 এর চেঞ্জ হয়েছে। এটাতে কত চেঞ্জ হয়েছে, এই 4 নম্বর যেটা আছে তাতে কত চেঞ্জ হয়েছে, এটা আমাকে হিসাব করে বলতে পারবি? কার্বনের অক্সিডেশন নাম্বার কি চেঞ্জ হয়েছে আমাকে বলতো। কত চেঞ্জ হয়েছে অক্সিডেশন নাম্বার? কি তাড়াতাড়ি বলে দিল রে। আচ্ছা, কার্বনের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে সব হচ্ছে 1। ভালো বলছে কিন্তু। আচ্ছা আমি একটা কথা বলি, কার্বনের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে 1, ভালো কথা, সেটা নিয়ে কোনো আমার বক্তব্য নেই। কিন্তু কার্বনের অক্সিডেশন নাম্বার এখানে কত না, এখানে হচ্ছে বের করলে বেরোবে 3, আর এটাতে বেরোবে 4, কিন্তু এখানে 1 এর চেঞ্জ হয়নি, কারণ উপরের যে 3টে জিনিস, উপরের 3টে আমি তোকে করতে দিইনি, কিন্তু আমি 4 নম্বরটা করতে দিয়েছি। আমি জানতাম যে তুই ভুল করবি, সেই জন্য আগে থেকেই জানতাম, মানে আমি আমার দিক থেকেও খেলছি, তোর দিক থেকেও ব্যাপারটাকে খেলছি। ব্যাপারটা আসলে এরকম নয়, আমি তোকে দেখাচ্ছি কিরকম ভাবে এই জিনিসটা হচ্ছে। অ্যাকচুয়ালি আমি তোকে একটা রিয়াকশন দেখাচ্ছি। ধর এ বলে একটা এলিমেন্ট আছে, এর পায়ের কাছে এক্স আছে, আর এর অক্সিডেশন নাম্বার হয়তো পি, তার থেকে একটা বিতে চেঞ্জ হয়েছে, তার পায়ের কাছে হয়তো ওয়াই আছে, আর তার অক্সিডেশন নাম্বার হচ্ছে কিউ। যদি এরকম হয় তাহলে তার চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে কি না, এক্স ইন্টু মড অফ পি মাইনাস কিউ, এটা হচ্ছে চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। এবারে চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার, এবারে তুই এখানে দেখছিস যে কার্বনের মাথায় +3 আছে, এখানে +4 আছে, কিন্তু এখানে একটা 2 আছে, তার মানে সব মিলিয়ে এখানে দেখা গেল অক্সিডেশন নাম্বার চেঞ্জ, এইটা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 3 মাইনাস 4 মানে 1 ইন্টু 2 মানে 2 হবে। এই কার্বনের পায়ের কাছে কিছু নেই, মানে 1,
এটা এইটার উপরে ডিপেন্ড করে না, কিন্তু এইখানে কতগুলো অ্যাটম আছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে, কারণ এটা আলটিমেটলি তো ইলেকট্রন চেঞ্জ। তো এখানে দুটো অ্যাটম আছে, তো দুটো অ্যাটমের জন্য কিন্তু ইলেকট্রন চেঞ্জের ব্যাপারটা ওটা কিন্তু অক্সিডেশন নাম্বারের চেঞ্জের মধ্যে, অক্সিডেশন নাম্বার চেঞ্জ দিয়ে ইলেকট্রন চেঞ্জ বেরোবে। তো এটা কিন্তু তোকে কেয়ারফুল থাকতে হবে। অন্যগুলো তোকে করতে দিইনি কেন না, এদিকে একটা ম্যাঙ্গানিজ আছে, এদিকে ম্যাঙ্গানিজ আছে, ফ্যাটাক্সে এখান থেকে তুই করা আছে দেখেই তুই করে দিচ্ছিস, ক্রোমিয়ামের একটা ক্রোমিয়াম আছে এখান থেকে দেখেই তুই করে দিচ্ছিস। এগুলো দু তিনটে দেখার পরে তোর মনে হয়েছে যে স্যার এই ডান দিকেরটা দেখছে আর এটা দিয়ে করে দিচ্ছে। তো মজাদার ব্যাপার, তুই এখানে 3 আর 4 দেখেছিস, দেখে সঙ্গে সঙ্গে 1 করে দিয়েছিস, কিন্তু আমি তোকে ফাঁদে ফেলেছি, কারণ এখানটা 2টা বসিয়ে দিয়েছি আর 4 নম্বরটাকে করতে দিয়েছি। ব্যাপারটা বুঝেছিস না বুঝিসনি? তোদেরকে বিপদে ফেলা খুব সোজা, তোরা যখন তখন ভুল করতে পারিস, যেমন খুশি ভাবে তোকে বিপদে ফেলা যায়। তো আমি তোকে দেখাচ্ছি যে এখানে এই চেঞ্জগুলো, ধর চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার এখানে ঘটে, এখানে হচ্ছে 2 আছে 3 আছে, তাহলে অক্সিডেশন নাম্বার চেঞ্জ 1। আচ্ছা, এখানে হচ্ছে ম্যাঙ্গানিজ +7 আর এটা +2, তাহলে এখানে 5। এবারে এখানে সালফার +6 আছে, এটা -2 আছে, +6 আছে -2 আছে, এখানে চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার 8। এখানে সালফার +6 আছে, এখানে সালফার 0 আছে, 6, সবই ঠিক যাচ্ছিস। H2SO5 SO4 +6 আছে, এটা +4 আছে, অক্সিডেশন নাম্বার 2। এটা +5 আছে, +4 আছে, অক্সিডেশন নাম্বার চেঞ্জ 1। এখানে +5 আছে, এখানে -3 আছে, অক্সিডেশন নাম্বার চেঞ্জ 8। SO2 আছে, H2S আছে, এটা +4 আছে, এটা -2 আছে, তাহলে চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার 6। আচ্ছা, HCHO এটা 2 হবে না? হ্যাঁ, এর প্রথমটা 2 হবে। কেন 2 হবে? +4 থেকে -2 পর্যন্ত চেঞ্জ 2 হয়। +4 1 2 3 4। ডট ভ্যালু তো। আরে বাবা, মড ভ্যালু মানে যদি মাইনাস আসে তার প্লাসটা নিতে হবে, কথাটা ভুল বুঝছিস। এ দেখ, এটা +4 এটা -2, তো অক্সিডেশন নাম্বার চেঞ্জ 1, এইটা মড এরকম করে লিখছি দেখ, P - Q, তাহলে 4 মাইনাস অফ মাইনাস মানে এটা 2, মানে এটা তো 6 হয়ে গেল। কথাটা বোঝার চেষ্টা কর। এবারে কোথাও হয়তো এরকম আছে, অক্সিডেশন নাম্বার চেঞ্জ -6 + 2, তখন আমি বলবো যেটা চেঞ্জ হচ্ছে 4। মড ভ্যালু মানে কি ভিতরেরটাও চেঞ্জ করে দেবো? এটা আবার কি কথা, বুঝলি কি বুঝলি না? আরে বাবা, ভিতরের যেরকম মাইনাস থাকবে সেটা করতে হবে, করার পরে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা যদি মাইনাস আসে তবে সেটাকে প্লাস ধরতে হবে। ঠিক আছে, ঠিক আছে, গোলমাল করে ফেলিস। আচ্ছা আচ্ছা, আমি এখানে দেখবি যে এরকম পরপর তুই বের করতে থাকলে তুই বের করতে পারবি। এইখানে এই জায়গাটায় গিয়ে তুই কেয়ারফুল হতে হবে না, এখানে কোনো কেয়ারফুলের ব্যাপার নেই। এদিকে দেখ, এইখানে নাইট্রোজেন একটা রয়েছে, এদিকে নাইট্রোজেন দুটো রয়েছে, কিন্তু তোর এক্স এর ওপরেই বিষয়টা ডিপেন্ড করে, এক্স এর ওপরেই ডিপেন্ড করে, যাতে প্রোডাক্টের তার উপরে ডিপেন্ড করে না, প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে না। সেই জন্য তোর এখানে কোনো চাপ নেই, এটাতে কোনো চাপ নেই। এইটাতে চাপ আছে, এটাতে এদিকে 2 আছে, আর এদিকে কি আছে আমার দেখার দরকার নেই, এইখানে 2 আছে। তাহলে এখানে যখন তুই বের করবি -8 + 2, এটা +3, এখানে +4, কিন্তু এটা 1 হবে না, এটা 2 হবে, অক্সিডেশন নাম্বার চেঞ্জ এটা 2 হবে। কথা বুঝলি কি বুঝলি না? তাহলে দেখি একটা দুটো পারিস কিনা।
আচ্ছা, হ্যাঁ, এটা বল, এটা বল ক্রোমিয়াম, এটা বল ক্রোমিয়ামটা বল, K2CrO4টা বল। K2Cr2O4, তাহলে এদিকে কত হলো, -8 +2 মানে +6, মানে K2CrO4 হবে। দেখ, এটা দরকার, এটা ভুল আছে, এটা ভুল আছে, এটা K2CrO4 হবে। তাহলে এটা করতে হবে না, এইটা কর, এইটা H2S2O3 থেকে H2SO4। আচ্ছা, বের করেছে দেখি, সালফোর, আচ্ছা। আচ্ছা, এখানে তো তোর 6, স্বস্তিকা বলছে 8, বলছে 4। আচ্ছা, অক্সিজেন এখানে কত, -6 +2, আর এটা হচ্ছে +4, মানে +2 থেকে +6, মানে 4 × 2, মানে 8 হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওপেন বোর্ডে যদি মানে যদি পিডিএফ থাকে, পিডিএফ কে রোটেট করা যাবে না, কিন্তু যদি ইমেজ থাকে, ইমেজকে ওর উপরে ক্লিক করলে কোণের দিকে একটা অ্যারো মতো আসে, ওটা দিয়ে রোটেট করা যায়, কিন্তু পিডিএফ হলে আর রোটেট করা যাবে না, পিডিএফ হলে রোটেট করা যায় না। হ্যাঁ, আমি কলকাতা একটু ক্লাস নিচ্ছি। আচ্ছা, কি হলো এটা, হ্যাঁ। আচ্ছা, দেবাদিতা, তুই 4 বললি কেন? স্যার ওই আসলে সালফারেরটাতে আমি +4 করে দিয়েছিলাম ওটাকে। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, তুই যখন এই চেঞ্জ অফ অক্সিডেশন নাম্বার করতে যাবি না, তখন কিন্তু তুই কনভেনশনাল অক্সিডেশন নাম্বার দিয়ে করলেও কিছু অসুবিধা নেই, কারণ যত সালফার আছে তার টোটাল অক্সিডেশন নাম্বার চেঞ্জ তুই বের করছিস, ন্যাচারালি সেখানে অ্যাভারেজ চলে আসলেও কোনো তো অসুবিধার কিছু নেই। সেই জন্যে যখনই তুই এইগুলো করতে যাবি, তখন তোকে ভাবতে হবে না যে তোর অক্সিডেশন নাম্বারটা ঠিক বেরোচ্ছে না ভুল বেরোচ্ছে, এরকম করে তোকে ভাবতে হবে না, কারণ তোর অ্যাভারেজ অক্সিডেশন নাম্বারেতেই তুই চেঞ্জটা বের করতে পারবি, এখানে তোর কোনো চাপ হবে না। আমার কথাটা বুঝতে পেরেছিস? এই কটা করবি তুই, এগুলো তো হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এই কটা করবি, কিন্তু আমি তোকে বলছি যে এগুলো করার সময় কোনোভাবেই তুই ওই কনভেনশনাল অক্সিডেশন নাম্বার দিয়েই তুই বের করতে, কারণ আমরা টোটাল চেঞ্জটা বের করব। ধর এখানে যেরকম আয়রন আছে, সালফার আছে, সালফার গুলো তো এখানে চেঞ্জ হয়ে এসছে, দু জায়গায় আয়রন আছে, এরা আর্সেনিক, এখানে আর্সেনিকেরও চেঞ্জ হয়েছে কি দেখতে হবে, সালফারেরও চেঞ্জ হয়েছে কিনা দেখতে হবে। তো টোটাল চেঞ্জ কিন্তু বের করতে হবে, টোটাল চেঞ্জ বের করে তারপরে অক্সিডেশন নাম্বার চেঞ্জটা বের করতে হবে। তো এইগুলো আমি বললাম, কিন্তু আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস বাকি রইল। এখানে আমরা
অক্সিডেশন নাম্বার হ্যানা তেন, কিন্তু এন ফ্যাক্টর যে একটা ভাস্ট পোর্শন রয়েছে, এন ফ্যাক্টর বের করা এবং সেখান থেকে ইকুইভ্যালেন্ট ওয়েট এবং কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্সি। কারণ আজকে যদি ক্লাসটা দেখতিস তাহলে লেখা আছে যে রেডক্স রিয়াকশন অ্যান্ড ইকুইভ্যালেন্স। তো ইকুইভ্যালেন্সের কনসেপ্টটা এই, যখন তুই এই অক্সিডেশন নাম্বারের চেঞ্জটা সহজে বের করতে পারবি, তার থেকেই কিন্তু এন ফ্যাক্টরটা খুব সহজে বের করা যাবে। কিন্তু আরো অনেক রকমের জটিলতা রয়েছে, আমি তোকে বলবো অনেক রকমেরই কন্ডিশন রয়েছে যে এন ফ্যাক্টরটা বের করার জন্য অনেক রকমেরই ব্যবস্থা রয়েছে, তো সেগুলো আমরা বলবো। আজকে এই পর্যন্ত থাকলো, পরের দিনকার আবার এইখান থেকেই আবার শুরু করব যে কিভাবে কিভাবে এই অক্সিডেশন নাম্বারগুলো দিয়ে আবার এন ফ্যাক্টরে যাওয়া যায়। ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত থাকলো, পরের দিনকার আবার করছি। কে কি বলছে? থ্যাংক ইউ হ্যাঁ স্যার। স্যার। টা 2 হবে, নেক্সটটা হ্যাঁ 2ই হবে। করিস, প্র্যাকটিস করিস, আমাকে পাঠাস, আমি বলে দেবো, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।